Okay, my dear friends, now we want to start our today's class. I hope all of we are the refreshment after completing most important vacation, Idul Adha. It's a vital and very enjoyable for Muslims. So after the Eid vacation, we will be more dedicated to our duty, especially for study for the students of ICMD. So আমরা লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করছিলাম এর ভিতরে আপনাদের কোশ্চেন আকারে আমরা আরেকটু রিভিউ করি। আমরা লাস্ট ক্লাসে আমরা কি বলছিলাম? সোল প্রপার্টিশিপ। সোল প্রপার্টিশিপ বলতে আমরা কি বুঝেছিলাম? সোল প্রপার্টিশিপ মিন্স একজন করে বলেন, একটু মানে স্লো যাব, মানে দ্রুত যাব। সোল প্রপার্টি হচ্ছে স্যার মানে হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল যেই কিনা হচ্ছে সবকিছুর ওনার, অ্যাসেট এবং লায়াবিলিটি সব একার। যা অ্যাসেট তার সব তার সেম এবং এখানে যা বলছি এখান থেকে দুই একটা লাইন বলেন, একটু করে লাইন বলেন। আচ্ছা, লাইন তো স্যার ওন্ড এন্ড অপারেটেড বাই এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। ওকে, রাইট। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, দেন আমি বলবো যে পার্টনারশিপের ডিফারেন্সটা কি? What is the difference between the sole proprietorship and partnership? আরেকজন বলেন। স্যার, পার্টনারশিপ আর সোল প্রপার্টিশিপের মধ্যে যে পার্থক্য সেটা আলটিমেটলি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, আর হচ্ছে পার্টনারশিপে থাকে হচ্ছে মোর দেন টু। বেসিক পার্থক্য স্যার এই জায়গাটাতে। মোর দেন টু, মোর। হ্যাঁ, আর হচ্ছে সোল প্রপার্টিশিপ হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা। তারপরে আরো কি আমি অনেকগুলো পার্থক্য বলছিলাম। আরেকটা বলেন, আরেকজন বলেন, আরেকটা পার্থক্য বলেন। মেইন ডিস্টিংশন বিটুইন। স্যার একটা হচ্ছে ট্যাক্সের একটা ইস্যু আছে। হ্যাঁ, বলেন। এটা হচ্ছে স্যার সোল প্রপাইটরশিপে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি যে রিটার্নটা সাবমিট করব এটাই হচ্ছে ট্যাক্স সোল প্রপাইটরশিপের আন্ডারে। মানে নট রিকোয়ার্ড টু এন্টিটি, এন্টারপ্রাইজ এন্টিটি। এন্টারপ্রাইজ কোনো এন্টিটি দরকার পড়ে না। বিজনেসে আলাদা কোনো এন্টিটি থাকবে না। এন্টিটি থাকবে না, সেই এন্টিটির নামে কোনো রিটার্ন সাবমিট হবে না। তারা কোনো ফাইল রিটার্ন করতে পারে না, কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে ফাইল রিটার্ন ইন দ্য নেম অফ দ্য কোম্পানি। এটাকে একটা লিগ্যাল কি করছে, একটা লিগ্যাল রিকগনিশন দেওয়া হয়েছে পার্টনারশিপকে, কিন্তু সোল প্রপার্টিশিপকে ইনকাম ট্যাক্সের আওতাধীনে লিগ্যাল কোনো কোনো আইডেন্টিটি দেওয়া হয় নাই। জি, নেক্সট আরেকটা বলেন, আরেকজন বলেন, আরেকটা কি ডিফারেন্স হতে পারে? স্যার ওই যে লায়াবিলিটির একটা ইস্যু আছে, যে সোল প্রপাইটরশিপের ক্ষেত্রে যেই ডেটটা বা যে লায়াবিলিটি থাকে সেটা ওই ইন্ডিভিজুয়ালকেই পুরোটাই পে করতে হবে, তার যত অ্যাসেট আছে এগুলাকে লিকুইডেট করে। মানে লায়াবিলিটি হচ্ছে একজনের, একজনই তার নিজেরই সবই। হ্যাঁ, তার নিজের সব লায়াবিলিটি। আর পার্টনারদের লায়াবিলিটি। পার্টনারশিপের ক্ষেত্রে আরেকটা আমরা ওয়ার্ড ইউজ করছিলাম, ওয়ার্ডটা কি ছিল? একজনের কি এজেন্ট, ওটা কি বলছিলাম আমরা? ও হ্যাঁ, এটা ভুলে গেছি স্যার। বলেন, একজন বলেন। স্যার আরেকবার একটু বলবেন কি বলছিলাম? পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে আমরা বলছিলাম একজন আরেকজনের এজেন্ট হিসেবে কাজ করে। এই যে একজন আরেকজনের এজেন্ট, সেটাতে সেই টার্মসটা কি? মিউচুয়াল এজেন্ট। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে তাহলে সোল প্রপার্টিশিপে যেহেতু
হ্যাঁ, যেহেতু পার্টনারের উপর কোশ্চেন আসে না, সেরকম কোনো কি হয় নাই, এজেন্ট ক্রিয়েট করা হয় না। ঠিক আছে, তাহলে এইরকম আমরা কিছু কিছু আইডেন্টিটি। তারপর পার্টনারশিপের ক্ষেত্রে পার্টনারশিপ অ্যাক্টের মাধ্যমে এটা পরিচালিত হয়। পার্টনারশিপ অ্যাক্ট 1932, সোল প্রপার্টিশিপের কি এরকম আলাদা কোনো অ্যাক্ট নাই। এগুলো আমরা মানে নিজের মতো করে আপনার যখন ডেফিনিশন জানবো সেই থেকে আমরা এরকম ডিস্টিংশন দিতে পারবো, ডিফারেন্স আমরা বের করতে পারবো। পার্টনারশিপের ক্ষেত্রে পার্টনারশিপ এগ্রিমেন্ট, পার্টনারশিপ ডিড নোটারি করতে হয়, পার্টনারশিপ ডিডে সাইন করতে হয়, কিন্তু সোল প্রপার্টিশিপের ক্ষেত্রে এই ক্ষেত্রে এরকম কোনো প্রয়োজন পড়ে না। পার্টনারশিপের ক্ষেত্রে আমরা বলছিলাম কিছু। পার্টনারের ক্ষেত্রে সাইলেন্ট পার্টনার বলতে আমরা কি বুঝছি? সাইলেন্ট পার্টনার স্যার যারা কোনো যারা হচ্ছে কোনো শেয়ার বলেন, থাকবে হ্যাঁ, না। একজন বলেন। হ্যাঁ, আপু বলেন। না ভাই আপনি বলেন। বলেন বলেন, আগে যিনি বলছিলেন ইনি বলেন। What do you mean by silent partner? দুজনে একজন বলবেন না, একজন আরেকজনকে দেখে নাই তো, এই জন্য তো আপনি বলতেই পারে, এটা কোনো সমস্যা না। যেটা বলতেছে সাইলেন্ট পার্টনার বলতে আলটিমেটলি যারা স্টিল শেয়ার ইন তাদের লস এবং প্রফিটের মধ্যে শেয়ার নেয়, বাট আলটিমেটলি কোনো ম্যানেজমেন্টের মধ্যে কোনো ধরনের কাজ করে না, ডে টু ডে অপারেশনে থাকে না, কোনো অপারেশনে কোনো কাজ করে না। হ্যাঁ, আমরা বলবো ডে টু ডে অপারেশনে কোনো কাজ করে না। ইনভলভ নট ম্যানেজমেন্ট, দে অনলি শেয়ার দেয়ার প্রফিট এন্ড লস। হ্যাঁ, অথবা আমরা প্রফিট এর লসের কথা তো বলেই না, পার্টনারশিপে দে অনলি শেয়ার প্রফিট। ঠিক আছে, শুধু প্রফিটে শেয়ার করে তাদেরকে বলা হচ্ছে সাইলেন্ট পার্টনার। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট একজন আমরা বলবো যে পার্টনারশিপের আমাদের ফর্ম গুলো কি 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 পার্টনারশিপে হতে পারে, বিজনেস হতে পারে। ফর্মস অফ পার্টনারশিপ স্যার এখানে টু টাইপস, জেনারেল পার্টনারশিপ আর হচ্ছে লিমিটেড পার্টনারশিপ। জেনারেল পার্টনারশিপ, লিমিটেড পার্টনারশিপ। জেনারেল পার্টনারশিপ কি? পার্টনারশিপে জেনারেল পার্টনারশিপ বলতে আমরা কি বুঝি? যারা পার্সোনালি লিয়েবল থাকবে কোম্পানিতে, যার পার্সোনাল ডেপ্টের কারণে। আর একটু ক্লিয়ার করেন। জেনারেল পার্টনারশিপ আমরা যে পার্টনারশিপ গুলো আমরা সাধারণত যেগুলো বুঝি সেগুলো হচ্ছে জেনারেল পার্টনারশিপ। জেনারেল পার্টনারশিপে যেটা হয়, পার্টনারশিপের যে বৈশিষ্ট্য আমরা পড়ছি, সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার পার্টনারশিপের অর্গানাইজেশনের বিজনেসের যদি কোনো লাইবিলিটি, দিস উইল বি বর্ন বাই দ্য পার্সোনাল লাইবল। ঠিক আছে, পার্সোনাল লাইবল অফ পার্টনার, পার্টনারদের পার্সোনাল লাইবল থাকে সেখানে। বিজনেসের অর্গানাইজেশনের আমার সাপোজ হচ্ছে পার্টনারশিপ বিজনেস হচ্ছে আপনার 1 লক্ষ টাকা, আপনি কোনো লাইবিলিটি ক্রিয়েট হয়েছে, সেখানে আপনার লাইবিলিটি দাঁড়ালো হচ্ছে আপনার 10 লক্ষ টাকা। তাহলে আপনার শুধু 1 লক্ষ পর্যন্তই আপনার লাইবিলিটি থাকবে না, লাইবিলিটি আপনি 10 লক্ষ শোধ করতে হবে আপনার কমপ্লিটলি বিজনেসের পরবর্তীতে আপনার পার্সোনাল যে অ্যাসেট আছে সেই অ্যাসেট থেকে সেগুলো আপনার লাইবিলিটি মিট আপ করতে হবে। দিস ইজ দ্য কল জেনারেল পার্টনারশিপ। ঠিক আছে, general partners have an obligation of strict liability to third parties injured by the partnership. পার্টনারশিপের মাধ্যমে যে কোনো লাইবিলিটি ইনজুর্ড ক্রিয়েট হোক না কেন, this will be borne by the general partners. This is called general partnership. Then limited partnership. What do you mean by limited partnership? জেনারেল পার্টনারশিপে যে সমস্যাটা আছে, সমস্যাটাকে দূর করার জন্য লিমিটেড পার্টনারশিপটা ক্রিয়েট করা হলো, নতুন করে আমাদের টার্মস নিয়ে আসলো লিমিটেড পার্টনারশিপ। একটু আগে আমরা বললাম যে আমার 1 লক্ষ টাকার আমার পার্টনারশিপ বিজনেসের লাইবিলিটি ক্রিয়েট হয়েছে 10 লক্ষ টাকা। সেই ক্ষেত্রে আমরা যদি লিমিটেড পার্টনারশিপ করতে পারি, সেক্ষেত্রে আমার এই 1 লক্ষ পর্যন্ত আমার লাইবিলিটি ক্রিয়েট হবে। এই যে 10 লক্ষ টাকা পার্সোনাল অ্যাসেট থেকে দিতে হবে না।
ঠিক আছে? Limited partnership means the liability of limited partners is limited to their investment in the partnership. সেখানে তাদের যে ইনভেস্টমেন্ট, আমি যদি এখানে 1 লক্ষ টাকা পার্টনারশিপ বিজনেস আমি যদি 10,000 টাকা ইনভেস্ট করে থাকি, তাহলে আমার লাইবিলিটি আপ টু 10,000। এরপর আমার যে পার্সোনাল যদি 1 কোটি টাকাও থাকে, সেক্ষেত্রে আমার কি হবে না, সেখানে আমি লাইবিলিটি বহন করতে হবে না। এই দিস ইজ দ্য লিমিটেড পার্টনারশিপ। কোন কনফিউশন আছে কারোর ভিতরে? তাহলে আমরা আরো এডিশনাল ফর্মস অফ স্যার পার্টনারশিপ। লিমিটেড কি কোনোভাবে ওই যে 2 থেকে 50 বা 7 থেকে আনলিমিটেড ওইটা বোঝায়? না, এটা লাইবিলিটি লিমিটেড। আচ্ছা আচ্ছা, জি স্যার। লাইবিলিটি লিমিটেড একটু আগে বললাম যে আমার হচ্ছে, আমি যখন বিজনেস অপারেশন করি অনেক সমস্যা হয় না, হঠাৎ করে আপনি মনে করেন যে বিজনেস করতেছেন, গাড়ির বিজনেস, আপনারা দুইজন ফ্রেন্ড মিলে গাড়ি কিনলেন। হ্যাঁ, গাড়ি কিনতে কয় টাকা লাগলো, অথবা 10 লাখ টাকা বা 5-7 লাখ টাকা, যত টাকাই লাগলো গাড়ি নামাইলেন। কিন্তু এমন একটা কাজ হলো, পার্টনারশিপের মাধ্যমে আপনি করছেন পার্টনারশিপ। যদি সেটা জেনারেল পার্টনারশিপ হয়, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট ঘটালো, অ্যাক্সিডেন্টের পর ধরুন এখানে আপনার ক্লেম কোর্ট সাপোর্ট করলো, অথবা যে কোনো এজেন্সি আপনার সাপোর্ট করলো যে আপনার ক্লেম হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা করলো, তার জন্য আপনার 50 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। যদি সেটা জেনারেল থাকে, দেন 50 লক্ষ টাকা যা মানে আপনার পার্টনারদের যে তৌফিক আছে সেইখান থেকে এই 50 লাখ টাকা তাদেরকে শোধ করতে হবে। কিন্তু লিমিটেড পার্টনারশিপের ক্ষেত্রে যদি এটা লিমিটেড পার্টনারশিপ ডিড হয়ে থাকে, তাহলে কি হবে, এই যে আমার বিজনেস এতটুকু, এর বাইরে তার পার্সোনালি থেকে নেওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে তার এই যে গাড়ি অ্যাক্সিডেন্টে করলো, এই যে আপনার যে গাড়ির জন্য যেভাবে আপনার পার্টনারশিপ ডিড করছেন, সেখানে আপনার যে বিজনেসের যে পরিমাণ ইনভেস্টমেন্ট আছে, সেটাই আপনার শুধু লাইবিলিটি, এর বাইরে আপনার লাইবিলিটি দিতে হবে না। দিস ইজ দ্য কল্ড লিমিটেড পার্টনারশিপ। অর্থাৎ লিমিটেড মিনস হচ্ছে এখানে লিমিটেড পার্টনারশিপের ক্ষেত্রে লাইবিলিটিটা লিমিটেড থাকে না। এতটুকু মেইন ডিফারেন্স। এখানে আরেকটা আর বর্তমানে এই দুইটা ইউজ হচ্ছে, কিন্তু আমাদের দেশে এটা ইউজ নাই, এগুলো আমরা তাহলে আজকে আর আলোচনা করলাম না। দেন আমরা বলছি সাইলেন্ট পার্টনার, যেটা তারা শুধু ডে টু অপারেট প্রফিট লসে থাকবে, কিন্তু ডে টু ম্যানেজমেন্টে থাকবে না, ডে টু ডে অপারেশনে থাকে না, তাদেরকে আমরা সাইলেন্ট পার্টনার বলছি। তারপর এখানে আমরা বলছি যে একটু আগে যেগুলো বলছি ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টনারশিপ, পার্টনারশিপের বৈশিষ্ট্য কি কি, এখানে আমরা বলছি এখানে 6টা বৈশিষ্ট্য বলছিলাম পার্টনারশিপ সেকশন 4 অফ দ্য পার্টনারশিপ অ্যাক্ট 1932 অনুযায়ী আমাদের ট্যাক্স ল, এই ট্যাক্স ল সেটাকে পারমিট করছে, পারপাস করছে, আইডেন্টিফাই করছে। দেন হচ্ছে আনলিমিটেড লাইবিলিটি, পার্টনারশিপের ক্ষেত্রে আনলিমিটেড লাইবিলিটি থাকে। দিস ইজ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ পার্টনারশিপ। এই পার্টনারশিপ, এই আনলিমিটেড লাইবিলিটির জন্যই আপনি দেখবেন অনেক প্রাইভেট প্রতিষ্ঠান তারা কি করতেছে, লিমিটেড অর্গানাইজেশন করতেছে, অর্থাৎ তারা রেজিস্টার্ড নিচ্ছে। রেজিস্ট্রেশন যদি নিয়ে নেয়, ওরা যদি কোম্পানি করে নেয়, সেক্ষেত্রে আনলিমিটেড লাইবিলিটিটা থাকে না, সেক্ষেত্রে লাইবিলিটি হয়ে যায় লিমিটেড। বাংলাদেশের যত পার্টনারশিপ বিজনেস হচ্ছে, ওই যে আমরা বললাম জেনারেল পার্টনারশিপ যেগুলো, সেগুলা সেক্ষেত্রে আপনার লাইবিলিটি হচ্ছে আনলিমিটেড লাইবিলিটি। এই আনলিমিটেড লাইবিলিটির এই সমস্যাটা দূর করার জন্য, হ্যাঁ, এটা থেকে বেনিফিট নেওয়ার জন্য এন্টারপ্রেনিউররা সবসময় তারা কি করে, তারা এটা কোম্পানি করে ফেলে। পার্টনারশিপ বিজনেস খুব কম করে, সেক্ষেত্রে তারা কোম্পানি করে ফেলে। এই কোম্পানি করলে সুবিধা হচ্ছে তাদের লাইবিলিটিটা আনলিমিটেড থাকে না, লাইবিলিটি লিমিটেড হয়ে যায়। তাহলে এই দুইটা হচ্ছে এখানকার ক্যারেক্টারিস্টিক। দেন আমাদের হচ্ছে এখানে থার্ড ক্যারেক্টারিস্টিক্স বলছিল যে একজন আরেকজনের কি মিউচুয়াল এজেন্ট। দেন বলা হচ্ছে পার্টনারশিপ একটা 19 কি বলা হয়েছে, এটা রিটেন অথবা ওরাল হতে পারে। নর্মালি এগুলা কি হয়, রিটেন হয়, হ্যাঁ, এবং এটা কন্ট্রাক্টটা এনফোর্সেবল বাই ল হচ্ছে। নাম্বারের ক্ষেত্রে বলা হচ্ছে পার্টনারদের মিনিমাম নাম্বার 2, ম্যাক্সিমাম 50। হ্যাঁ, তারপর বলছে রিয়েল টেস্ট অফ পার্টনারশিপ মিউচুয়াল এজেন্সি সেট বাইটা, আমরা বলছি কোড অফ ইন্ডিয়া, এটা আগে থেকে লেখা, এটা হচ্ছে আমাদের যদি আমরা লিখি এখানে, তাহলে কোডস অফ বাংলাদেশ লেখা। দেন আমরা বলছি কোম্পানি সংজ্ঞা, আমরা বলছি একদিন বলেন কোম্পানি বলতে আমরা কি বুঝি? separate entity from its owner. আপনারা এখানে আরেকটু আমি বলে রাখি যে এখানে যে কর্পোরেশন গুলো লেখা আছে, যে যে জায়গায়, আপনারা এই কর্পোরেশন গুলো বাদ দিয়ে এখানে আপনি কোম্পানি বলবেন। সবসময় প্রয়োজনে আপনি কাজকে আপনি এখানে কোম্পানি লিখে দেবেন, কারণ আমাদের দেশে কর্পোরেশন এবং কোম্পানির ভিতরে আবার তখন আপনার একটা সমস্যা ক্রিয়েট হয়ে যাবে, অনেকের কাছে একটু কনফিউশন হতে পারে, আমি ঠিক করবো করে আর ঠিক করা হয়নি। ঠিক আছে, তাহলে এখানে কর্পোরেশন বলতে এখানে যতগুলো কর্পোরেশন সব বলা হচ্ছে কোম্পানি, মনে রাখবেন। ঠিক আছে, তাহলে বলেন কোম্পানি বলতে কি বলছিলেন? Is a separate entity from its owner. হ্যাঁ,
আমাদের কোম্পানি অ্যাক্ট অনুযায়ী সেকশন 2C কি বলছিল? কোম্পানি অ্যাক্ট 1994 অনুযায়ী কি বলছে? কোম্পানি বলতে কাকে বলা বোঝানো হবে? স্যার কোম্পানি বলতে তাকে বোঝানো হবে যেটা আলটিমেটলি কোম্পানি অ্যাক্ট 1994 এর অনুযায়ী ফর্মড হবে এবং রেজিস্টার্ড হবে। রেজিস্টার্ড হবে। ফর্ম প্রথমে কোম্পানি তৈরি করার সিস্টেম হচ্ছে প্রথমে আপনার কোম্পানি ফর্ম করতে হয়, ঠিক আছে? তা দেন দিস উইল বি রেজিস্টার, তারপরে রেজিস্ট্রেশন নিতে হয়। 2 টাকা স্টেপ আছে এখানে, হ্যাঁ। তাহলে এই যে যারা এবং ফর্ম করছে এবং রেজিস্টার্ড হয়েছে তারাই হচ্ছে কোম্পানি। কিভাবে? এই অ্যাকর্ডিং টু কোম্পানি অনুযায়ী, অথবা অ্যান এক্সিস্টিং কোম্পানি, অথবা বর্তমান যখন এটা আইন হয়েছে সে সময় যেগুলো কোম্পানি ছিল সবগুলোকে বলা হবে কোম্পানি, ঠিক আছে? এটা হলো সেকশন 2C অফ দ্য কোম্পানি অ্যাক্ট 1994। দেন একটু আগে যিনি বললেন যে আপনার লিগ্যাল এন্টিটি সেগুলো পরবর্তীতে আসবে, ঠিক আছে? কোম্পানি যে লিগ্যাল ফর্ম অফ বিজনেস দ্যাট ইজ সেপারেট ফ্রম ইটস ওনার, অথবা আমরা বলতে পারি এটাকে ইন আদার ওয়ার্ডস ইটস এ বিজনেস দ্যাট ইজ সেপারেট লিগ্যাল এন্টিটি ফ্রম ইটস শেয়ার হোল্ডার। হ্যাঁ, এরকম বিভিন্নভাবে বলতে পারি, কিন্তু অ্যাকর্ডিং টু সেকশন 2C অনুযায়ী শুধু এটাই বলা হয়েছে যে কোম্পানি বলতে এই আইন অনুযায়ী যেগুলা ফর্ম করা হবে, রেজিস্টার করা হবে এবং অথবা এক্সিস্টিং কোম্পানি। ক্লিয়ার? তাহলে এখন কোম্পানির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি বললেন? যেগুলা কি হবে এই ক্যারেক্টারিস্টিক্স এর জন্যই কোম্পানি পার্টনারশিপ এবং সোল প্রপার্টিশিপ থেকে মানে ডিফারেন্স। আপনাকে পরীক্ষায় বিভিন্ন মানে এইসব প্রশ্ন করতেও পারে যে আপনার সোল প্রপার্টিশিপ এবং কোম্পানি মধ্যে পার্থক্য কি, অথবা কোম্পানি এবং পার্টনারশিপের মধ্যে পার্থক্য কি। আর সোল প্রপার্টিশিপ এবং পার্টনারশিপ থেকে এটা এখানে যেভাবে বলছে যে কোম্পানিকে কিভাবে আপনাকে এটাকে আইডেন্টিটি ডিস্টিংগুইশ করে, এটাকে এই ডিস্টিংগুইশ ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? তাহলে বলেন, একজন বলেন ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? স্যার ফার্স্ট হচ্ছে এখানে দুইটা জিনিসে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। নাম্বার 1 হচ্ছে যে কোম্পানি বা কর্পোরেশন হচ্ছে আমার হচ্ছে একটা লিগ্যাল এন্টিটি যেটা কিনা রেজিস্টার্ড থাকবে, হ্যাঁ, একটা ইয়ার আন্ডারে লাইক আরজিএসসি ফর এক্সাম্পল। আর সেকেন্ড হচ্ছে যেহেতু লিমিটেড, এটা কোম্পানিগুলো হয় হচ্ছে ইউজুয়ালি লিমিটেড, মানে হচ্ছে লিমিটেড লায়াবিলিটি, মানে হচ্ছে তার যে একটা ডাইরেক্টর বা একজন শেয়ার হোল্ডার যতটুকু শেয়ার আছে ওই শেয়ার পর্যন্তই তার লায়াবিলিটি। একটা কোম্পানির ডেট থাকতে পারে 100 টাকা, বাট একজনের শেয়ার যদি থাকে 10 টাকার শেয়ার হোল্ড, সে যদি হোল্ড করে তার লায়াবিলিটি সেই 10 টাকা পর্যন্ত, 10 টাকা, ওই 10 টাকা পর্যন্তই। রাইট, এক্স্যাক্টলি। দুইটা আছে এখানকার মেইন ডিফারেন্স, আরো আছে সেপারেট লিগ্যাল এন্টিটি বললাম প্রথম। আমার লিগ্যাল এন্টিটি আপনি বললেন যে তার কোম্পানির ক্ষেত্রে এটাকে সেপারেট লিগ্যাল এন্টিটি থেকে লিমিটেড লাইবিলিটি। আরেকজন বলেন আরো আছে ডিফারেন্স। স্যার তারপরে যে ডাইরেক্টরশিপ থাকে, মানে হচ্ছে শেয়ার হোল্ডার থাকতে পারে 10 জন 20 জন, বাট তাদের একটা বোর্ড হয়, বোর্ডে একটা এজিএম হয়, ওই এজিএম এ ডিসাইড হয় যে কারা ডাইরেক্টর থাকবে, হু আর দ্য ডাইরেক্টরস। আগের ক্লাস করছিলেন? হ্যাঁ স্যার, আগেরটা হ্যাঁ স্যার মানে পুরোপুরি কনসেন্ট্রেশন আপনি পড়েন না বাসায়। আমি বলছি এখানকার মেইনলি বলেন তো, মানে কয়টা পয়েন্টটা বলেন শুধু। সেপারেট লিগ্যাল এন্টিটি, লিমিটেড লায়াবিলিটি, পারপেচুয়াল সাকসেশন থাকবে স্যার। হ্যাঁ, পারপেচুয়াল সাকসেশন, দেন তারপর স্যার রিলেটিভ, আচ্ছা আচ্ছা, রিলেটিভ কেস অফ ট্রান্সফার থাকবে স্যার। হ্যাঁ, তারপর কি কেস অফ ইজি অফ ট্রান্সফারিং, ইজি অফ স্যার রিলেটিভ কেস, ইজি অফ ট্রান্সফার ওনারশিপ। হ্যাঁ, রাইট, ইজি অফ ক্যাপিটাল অ্যাকুইজিশন। তারপর স্যার প্রফেশনাল মানে ম্যানেজমেন্ট, ক্যাপিটাল রেজ করা সহজ সেখানে, ঠিক আছে? তা ভাইয়া যে হচ্ছে প্রফেশনাল এই যে পয়েন্টটা, ওইটা স্যার ম্যানেজমেন্ট, ওই পয়েন্টটা প্রফেশনাল ম্যানেজমেন্ট থাকবে, হায়ারিং করবে, প্রফেশনাল ম্যানেজার হায়ার করা হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনার যখন আপনি পড়বেন অবশ্যই আপনি পয়েন্টগুলা ঠিক থাকতে হবে। পয়েন্টগুলো যদি ঠিক রাখেন, মুখস্থ রাখেন, তাহলে আপনি লেখার সময় দেখবেন এত স্পিডে লিখতে পারেন, আপনি দেখবেন অন্য মানে যে কোনো অবস্থায় আপনার পরীক্ষা ভালো হয়ে যাবে। আসলে দেখা গেছে যখন পরীক্ষায় চিন্তা করতে হয় এই পয়েন্টের পরে কোন পয়েন্টটা লিখবো, কোন পয়েন্ট, আপনি অটোমেটিক্যালি আপনি সময় পাবেন না। কারণ পরীক্ষা কোশ্চেনগুলো এমন ভাবে থাকে 3 ঘন্টা পরীক্ষা দেওয়া খুব টাফ। তাহলে আমরা যে এখানে কোশ্চেন সহজ হলেও আপনি পরীক্ষা লিখতে হবে। দেন বললাম সেপারেট লিগ্যাল এন্টিটি হবে, দেন লায়াবিলিটি লিমিটেড, এগুলো আমরা বুঝি কি, ব্যাখ্যা আমি এখন আর দিলাম না। দেন পারপেচুয়াল সাকসেশন, কোম্পানির ক্ষেত্রে পারপেচুয়াল সাকসেশন হয়, অন্যান্য ক্ষেত্রে কিন্তু পারপেচুয়াল সাকসেশন নাই, ঠিক আছে? যেমন হচ্ছে যে আমি যদি বলি যে প্রপার্টিশিপ বিজনেস, যিনি মালিক সে মরে গেছে, বিজনেস শেষ, এই বিজনেস আর থাকতে তার ছেলেরা যদি
থাকে তাহলে ছেলেরা কাজ করবে, করতে পারে, নাও করতে পারে। কিন্তু কোম্পানি থাকবে, কোম্পানি কিন্তু চেঞ্জ হবে না। ম্যানেজমেন্ট এমডি মারা যেতে পারে, চেয়ারম্যান মারা যেতে পারে, আলটিমেটলি বিজনেস চলতেই থাকবে নর্মাল গতিতে, যেটা বলা হয়। এক্সেপশনও হতে পারে, এক্সেপশন কি ভিন্ন, নর্মাল যেটা আর কি পার্টিসিপেশন সাকসেশন থাকবে। তারপর রিলেটিভ ইজি অফ ট্রান্সফারিং ওনারশিপ রাইটস, আপনি ইচ্ছা করলেই আপনি ওনারশিপ রাইটসটা কি করতে পারেন, আপনি বিক্রি করে দিতে পারেন, শেয়ার সার্টিফিকেটের মাধ্যমে আপনি বিক্রি করে দিতে পারেন। হ্যাঁ, দেন বলা হচ্ছে যে আপনার প্রফেশনাল ম্যানেজমেন্ট, কোম্পানির ক্ষেত্রে ম্যানেজমেন্টটা প্রফেশনাল লোক নিয়োগ করা হয়। যে একটা কোম্পানি থেকে বিভিন্ন রকমের লোক থাকে, সে লয়ার থাকে, সে অ্যাকাউন্টেন্ট থাকতে পারে, সে অডিটর থাকতে পারে, সে মানে আপনার মানে আইটি স্পেশালিস্ট থাকে, এরকম সব প্রফেশনাল ম্যানেজমেন্ট। অর্থাৎ এখানকার ম্যানেজমেন্টের যারা আসবেন তাদের হায়ারিং হবে, তাদেরকে, তারা এখানে মালিক না, তারা এখানে আসবে, তারা বিজনেস পরিচালনা করবে, তাদেরকে সেই সুপ্রিম পাওয়ার দেওয়া হবে তাদেরকে তার ডে টু ডে অপারেশন করার জন্য। আর যারা মালিক, বোর্ড অফ ডিরেক্টর, তারা কি করবে, তারা শুধু তাদেরকে সেটা গাইডলাইন্স তৈরি করে দিবে, তাদের অন্য কোনো কাজ নাই, তারা কিন্তু ডে টু ডে অপারেশনে বোর্ড অফ ডিরেক্টরে যেতে পারবে না। এই হচ্ছে প্রফেশনাল ম্যানেজমেন্ট। দেন বলা হচ্ছে ইজি অফ ক্যাপিটাল অ্যাকুইজিশন, আপনার কোম্পানির ক্ষেত্রে আপনি সহজেই ক্যাপিটাল অ্যাকুইজিশন করতে পারেন। আপনার আজকে টাকা দরকার, আপনি শেয়ার মার্কেট থেকে আপনি আইপিও এর মাধ্যমে আপনি 100 কোটি টাকা আপনি তুলতে পারবেন, আপনি যখন বিজনেস এক্সপানশন হয়, যে প্রসিডিউর ফলো করতে হবে। হ্যাঁ বলেন স্যার। প্রফেশনাল ম্যানেজমেন্ট হচ্ছে স্যার ওই যে সেকেন্ড টায়ার ম্যানেজমেন্ট, মানে হচ্ছে ডাইরেক্টর না, এই যে লাইক ধরেন স্যার এই যে সিএফও, হায়ারিং পারসন, লাইক সিএফও, সিইও, জিএম, এজিএম, ম্যানেজিং এমডি পর্যন্ত, ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত। আপনি বুঝছি, আপনি হয়তো অনেক অর্গানাইজেশন দেখবেন মালিকে পিএম এমডি থাকে, সেটা হয়তো আপনি কনফিউশন করতেছেন। মালিক এমডি থাকলো, তাকে নিয়োগ করা হয়েছে, হ্যাঁ তাকে নিয়োগ করা হয়েছে, এমডি বেতন পাবে, সে ডে টু ডে অপারেশন করবে। হ্যাঁ স্যার, অনেকেই তো আছে যে এমডি প্লাস হচ্ছে সে আবার ধরেন কোম্পানির প্রায় 70% শেয়ার হোল্ড করে। বাংলাদেশের 90% এর চেয়ে বেশি অর্গানাইজেশন, তারা 70% এমডি, তিনজনে মিলে বিজনেস থাকে, বউ থাকে চেয়ারম্যান, সে থাকে ম্যানেজিং ডিরেক্টর, আর তার ছেলে থাকে একজন শেয়ার মানে শেয়ার ডিরেক্টর। রাইট রাইট। হ্যাঁ, এটা হচ্ছে কাগজে কলমে, কাগজে কলম। কিসের জন্য করা হয়? করা হয় ওই যে একটু আগে বললাম লাইবিলিটি লিমিটেড, ট্যাক্স এর ক্ষেত্রে খুব বেনিফিট আছে, ট্যাক্স কম দিতে হয়, ঠিক আছে? এইসব কারণে আপনার ওইটা তৈরি করা হয়, ওই সিস্টেমের কারণে। কিন্তু তাহলে স্যার প্রফেশনাল ম্যানেজমেন্ট ওই এমডি পর্যন্তই, এমডি থেকে শুরু করে ম্যানেজমেন্ট লেভেলে যারা ডে টু ডে অপারেশন ডিসিশন নেবে, তারাই হচ্ছে প্রফেশনাল ম্যানেজমেন্টের আওতায়। তার মানে স্যার এখানে সিএফও করতেছে, সিইও, সিএফও, সিইও, সিএফও, জিএম, ম্যানেজার, সিআরও, আপনার হচ্ছে আইসিসিটি, হেড অফ আইসিসিটি, কোম্পানি সেক্রেটারি, অল আর ইনক্লুডেড ইন প্রফেশনাল ম্যানেজমেন্ট। বুঝতে পারছি। মানে স্যার যে এক্সিকিউটিভ বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার এগুলো ছাড়া একটা অর্গানাইজেশন, এগুলো আমরা তো কর্পোরেট গভর্নেন্স করে আসছি অলরেডি। এখানে দুইটা সেক্টর, একটা হচ্ছে মালিক পক্ষ, বোর্ড অফ ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর মালিক পক্ষের বোর্ডের মাধ্যমে এখানকার পলিসি মেকিং এর জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এরকম প্রফেশনাল ম্যানেজমেন্ট হায়ার করার জন্য, টপ লেভেল প্রফেশনাল ম্যানেজমেন্ট হায়ার করার জন্য। আর ডে টু ডে অপারেশন অল আর উইল বি অপারেটেড বাই দ্য ম্যানেজমেন্ট। They are called executive of the company. Okay. Then আমরা বলবো ক্যাপিটাল অ্যাকুইজিশন। আপনি ইচ্ছা করলে শেয়ার মার্কেট থেকে ক্যাপিটাল নিতে পারবেন আপনার স্টক অথবা বন্ড বিক্রি করে। দেন বলা হচ্ছে গভর্নমেন্ট রেগুলেশন। গভর্নমেন্ট রেগুলেশনের ক্ষেত্রে আরো সহজ করে দিচ্ছে, কোম্পানির ক্ষেত্রে অনেক সহজ, ঠিক আছে? বিশেষ করে স্টক ট্রেডের ক্ষেত্রে আরো সহজ হয়ে গেছে, আপনি ইচ্ছা করলেই সেল করতে পারতেছেন। হ্যাঁ বলেন স্যার। এই যে ক্যাপিটাল অ্যাকুইজিশন, হ্যাঁ একটা হচ্ছে স্যার যেগুলো হচ্ছে ওই যে আপনি যেটা বললেন স্যার স্টক মার্কেটে, হ্যাঁ আরেকটা স্যার আমি ধরেন এটা যদি জানার জন্য একজন একটা কোম্পানিতে অলরেডি মনে করেন স্যার শেয়ার তো একটা হচ্ছে অথরাইজ শেয়ার, এটা তো হচ্ছে অথরাইজ কোম্পানি ফরমেশনের সময় অনেকগুলা থাকে, তারপরে হচ্ছে যে পেইড আপ ক্যাপিটাল যেটা, হ্যাঁ তো স্যার যদি ওই শেয়ার মার্কেট ছাড়াও তো ক্যাপিটাল চাইলে বাড়ানো যায়, যে সে চাচ্ছে যে নতুন একজন ইনভেস্টর ঢুকাবে, এখন 3 জন আছে, সে বলতেছে যে না আমি নতুন শেয়ার ইস্যু করবো, আরো আমি একজনকে আরো 1 লাখ বা 1000 শেয়ার দিয়ে দিব, যার পার ভ্যালু হচ্ছে 10 টাকা, নিতেই পারে। তো সেইভাবে তো সে চাইলে তো ক্যাপিটাল বাড়াইতে পারে। সেটা তো আপনার সেটা এখানে এই জন্য আনে নাই, সেই ক্ষেত্রে আপনি পার্টনারশিপও আপনি আনতে পারেন। হ্যাঁ ওইটা তো পার্টনারশিপও হয়, এখানে এই টেকনিক এটা আসে না। এখানে হচ্ছে পার্টনারশিপ এবং সোল প্রপার্টিশিপ থেকে আলাদা কোনগুলা, যেগুলা আপনি পার্টনারশিপে করা যায় না, সোল প্রপার্টিশিপে করা যায় না। এটা হচ্ছে আসলে কোশ্চেনটা হচ্ছে এখান থেকে আসছে। এটা
ঠিক আছে, বুঝতে পারছি। আমরা স্যার কর্পোরেশন বা এটা বলতে আমরা বোঝাচ্ছি যে স্টক মার্কেট রিলেটেড, মানে পাবলিক বা এটা মার্কেট লিস্টেড। বলি, অর্থাৎ আমার এই যে দেখেন ডেফিনিশনে ইয়াতে ছিল, আচ্ছা, বুঝতে পারছি। শুরুতে বলছি এ নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক ডিস্টিংগুইশ এ কর্পোরেশন ফ্রম এ সোল প্রপ্রাইটরশিপ অর পার্টনারশিপ। রাইট, সোল প্রপ্রাইটরশিপ পার্টনারশিপ থেকে এই নিচের যে ক্যারেক্টারিস্টিক গুলা, এগুলা কোম্পানিকে পার্থক্য করে ফেলে। বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে নেক্সট পারছি। আমরা বলবো গভর্নমেন্ট রেগুলেশন। এই ছিল আমাদের গত লেকচার, আমরা এতটুকু পর্যন্ত করছি। দেন আমরা বলবো এখন আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট, আচ্ছা আপনার টাইপস অফ কোম্পানি। এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে? আমরা সামনের দিকে আগাচ্ছি তাহলে। টাইপস অফ কোম্পানি। কোম্পানি রেজিস্ট্রেশন আন্ডার দ্য কোম্পানি ক্যান বি ক্লাসিফাইড ইন ভেরিয়াস ওয়েজ। বিভিন্ন ভাবে কোম্পানিকে ক্লাসিফাইড করে যায়। তার মানে একটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, মেইন একটা ক্লাসিফিকেশন হচ্ছে প্রাইভেট কোম্পানি। Private company means a company which by its articles restricts the rights to transfer its shares. এই যে আমরা একটু আগে বললাম ইজি ট্রান্সফার শেয়ার করা যায়, এটা আসলে সব কোম্পানির ক্ষেত্রে না, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা ওইভাবে করা যায় না। এই ক্ষেত্রে প্রাইভেট করা যায়, কিন্তু ওই যে আপনি বললেন একজন ডিরেক্টর আনা অথবা ডিরেক্টর তুলে যাওয়া, এটা হচ্ছে ওই একটা প্রসিডিউর মেনটেন করতে হয়। আপনার আরজিএসসি এর মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হয়, ওই ফর্মের মাধ্যমে নতুন করে এটাকে ইনক্লুড করতে হবে, করার জন্য বিভিন্ন মানে আপনার স্টেপ বাই স্টেপ ফলো করতে হয়। সেটা প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে এই ক্যারেক্টারিস্টিক্সটা আছে, যেটা হচ্ছে রেস্ট্রিক্ট দ্য রাইটস টু ট্রান্সফার ইটস শেয়ার, prohibits any invitation to the public to subscribe for its shares or debentures. আপনার প্রাইভেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে আপনার পাবলিককে শেয়ারে সাবস্ক্রাইব করার জন্য অথবা ডিবেঞ্চার এগুলা করা যায় না, ইনভাইটেশন করা যায় না। ইনভাইটেশন করতে হলে সেক্ষেত্রে কি হতে হবে, এটা পাবলিক লিমিটেড কোম্পানি করতে হয়। প্রাইভেট কোম্পানির মাধ্যমে এগুলা করা যায় না। প্রাইভেট লিমিটেড যখন হবে তখন এটা করা যাবে। লিমিট দ্য নাম্বার অফ ইটস মেম্বার টু 50, নট ইনক্লুডিং পারসনস হু আর ইন ইটস এমপ্লয়মেন্ট। বলা হচ্ছে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে একটা আপনার রেস্ট্রিকশন আছে। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে নাম্বারটা হবে 50, পার্টনারশিপে আমরা এখানে বলছি 50, এখানে প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে নাম্বারটা হবে 50 এর উপরে নেওয়া যাবে না। মেম্বার নাম্বার আপনার যে প্রাইভেট কোম্পানির যে মেম্বার যারা থাকবে, শেয়ার হোল্ডার যারা থাকবে, 50 বেশি হওয়া যাবে না। এগুলো প্রাইভেট কোম্পানি মানে ডেফিনিশন, এবং এখানকার থেকে এই বাইন্ডিংস গুলো এখানে আসছে। প্রাইভেট কোম্পানি মিনস এ কোম্পানি which by its articles restrict the right to transfer its share. Share transfer করার সেখানে রেস্ট্রিকশন থাকবে। Prohibits any invitation to the public to subscribe for shares or debentures, and it limits the number of its members to 50, not including persons who are in its employment. অর্থাৎ না, এই যে 50 জন বলছি, সেখানে এমপ্লয়মেন্ট গুলো এখানে আমার কনসিডার অনেকে মনে করতে পারে, এই জন্য এখানে বলে দিচ্ছে। পাবলিক কোম্পানি বলতে কি বুঝি? তাহলে কোম্পানি দুই প্রকার এখানে মেইনলি আমরা পাচ্ছি, একটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি। এটা হচ্ছে মালিকানার ভিত্তিতে। ঠিক আছে, আপনার কোম্পানিকে বিভিন্নভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে, এখন আমি বলছি প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি মিনস এ কোম্পানি ইনকর্পোরেটেড আন্ডার দিস অ্যাক্ট or under any law at any time in force before the commencement of this act, which is not a private company. বলা হচ্ছে কি, আপনি পাবলিক কোম্পানির সবগুলো কোম্পানি যেগুলো এই আইনের মাধ্যমে তৈরি করা হয়েছে অথবা আইনের আগে তৈরি করা হয়েছে, কিন্তু যেগুলো প্রাইভেট কোম্পানি না। মানে এক কথা হলো, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে ওই 3টা বৈশিষ্ট্য বলা আছে। ওই বৈশিষ্ট্য ছাড়া এই কোম্পানি আইন দ্বারা যত কোম্পানি হয়েছে সবগুলো হচ্ছে কি পাবলিক কোম্পানি। অর্থাৎ যেগুলো কোম্পানি আইন দ্বারা তৈরি, এগুলো কোম্পানি, কিন্তু এগুলো প্রাইভেট না। প্রাইভেট না মানে পাবলিক, দুইটাই ভাগ আর কি, অর্থাৎ পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি। দেন আপনার আবার কোম্পানিকে ভাগ করা যায় অন দ্য বেসিস অফ লাইবিলিটি বেসিসে কোম্পানির প্রকার হয়। আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি, লিমিটেড লাইবিলিটি কোম্পানি। ঠিক আছে, তাহলে বেসিস অফ লাইবিলিটি হচ্ছে দুই প্রকার। আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি হচ্ছে কি, in this type of company the members are liable for the company's debts in proportion to their respective interest in the company, and their liability is unlimited. Such companies may or may not have the share capital. There may be either a public company or a private company. সেটা পাবলিক কোম্পানি হোক আর প্রাইভেট কোম্পানি হোক, যদি এটা আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি হয়ে থাকে তাহলে তার লাইবিলিটিটা লিমিটেড থাকে না। তাহলে কোম্পানির ক্ষেত্রে মেইন ডেফিনিশন হচ্ছে লিমিটেড লাইবিলিটি থাকে।
কিন্তু এক্সেপশনাল কোম্পানি আছে যেগুলো আনলিমিটেড লাইবিলিটি। যদি এরকম কেউ কোম্পানি তৈরি করে সেই ক্ষেত্রে কি হবে, আপনার লাইবিলিটিটা লিমিটেড থাকলো না, লাইবিলিটিটা ওই পার্টনারশিপের মতো আনলিমিটেড হয়ে গেল, টুর প্রপার্টিশিপের মতো এটা আনলিমিটেড লাইবিলিটি হয়ে গেল। এটা আরজিসি তো রেজিস্ট্রেশন নিচ্ছে, সব নিচ্ছে, কিন্তু এটা আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি। দেন বলা হচ্ছে কোম্পানি লিমিটেড দুইটা, একটা হচ্ছে আনলিমিটেড লাইবিলিটি আর একটা লিমিটেড লাইবিলিটি। আমি বলবো সেটাই, কোম্পানি হচ্ছে বেসিস অফ লাইবিলিটি। দেন এখানে লিমিটেড লাইবিলিটিকে আবার দুই প্রকার। কোম্পানির লিমিটেড লাইবিলিটি হচ্ছে দুই প্রকার, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, কোম্পানি লিমিটেড বাই শেয়ারস। লিমিটেড কোম্পানির লাইবিলিটিদের মাধ্যমে কোম্পানি হচ্ছে দুই প্রকার, আনলিমিটেড লাইবিলিটি, লিমিটেড লাইবিলিটি। দেন লিমিটেড লাইবিলিটি আবার দুই প্রকার, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, কোম্পানি লিমিটেড বাই শেয়ারস। তাহলে আচ্ছা কোম্পানি লিমিটেড গ্যারান্টি কি বোঝা যাচ্ছে, আপনার এই ডেফিনিশন লাইন দিয়ে বোঝা যাচ্ছে যে আপনার লাইবিলিটিটা হবে আপনি যতটুকু পর্যন্ত গ্যারান্টি আপনি নিচ্ছেন, এটাই হচ্ছে লাইবিলিটি। আর লিমিটেড বাই শেয়ার কি, আপনি যেই পরিমাণ শেয়ারের মালিক সেটা হচ্ছে আপনার লাইবিলিটি। তাহলে গ্যারান্টির ক্ষেত্রে কোম্পানি দ্যাট হ্যাজ দ্য লাইবিলিটি অফ ইটস মেম্বার্স limited to such amount as the members may respectively undertake by the memorandum to contribute to the assets of the company in the event of its being owned up is known as company limited by guarantee. ঠিক আছে, আপনার মেমোরেন্ডামের মাধ্যমে যেগুলো বলা হচ্ছে যে আপনার এই কোম্পানির যে অ্যাসেটের যে কন্ট্রিবিউশনটা যে পরিমাণ এত পর্যন্ত আমি এখানকার মেমোরেন্ডামে বলা থাকে যে এখানকার এত পরিমাণ পর্যন্ত যদি লাইবিলিটি হয় সেগুলো আমরা বের করবো বা আমি বের করবো, এটা কি বলা হচ্ছে লিমিটেড বাই গ্যারান্টি দিচ্ছি। গ্যারান্টি কি যদি আমরা বুঝি তাহলে সেক্ষেত্রে এটা সহজ হবে। অর্থাৎ আমি বলছি যে আমার বিজনেস চালাতে থাকি, আমার ক্যাপিটাল এত আছে কিন্তু আমি এত পর্যন্ত আমি আপনার লাইবিলিটি নিব। এ কোম্পানি দ্যাট হ্যাজ দ্য লাইবিলিটি অফ ইটস মেম্বার্স লিমিটেড টু সাচ অ্যামাউন্ট এজ দ্য মেম্বার্স মে রেসপেক্টিভলি আন্ডারটেক, মেম্বাররা কি করে থাকে আন্ডারটেকিং দিয়ে থাকে, বাই দ্য মেমোরেন্ডাম, মেমোরেন্ডামে সেটা বলা থাকবে, টু কন্ট্রিবিউট টু দ্য অ্যাসেটস অফ দ্য কোম্পানি, এই কোম্পানির অ্যাসেটসে কতটুকু সে কন্ট্রিবিউট করবে ইন দ্য ইভেন্ট অফ ইটস বিং ওন্ড আপ, যদি সেটা দেউলিয়াত্ব হয়ে যায় সেই ক্ষেত্রে সে কতটুকু পর্যন্ত অ্যাসেটের সে দিবে, ইজ নোন অ্যাজ এ কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। এটা তার গ্যারান্টি দেওয়া থাকে সেখানে। দি মেম্বার্স অফ এ গ্যারান্টি কোম্পানি আর ইন ইফেক্ট প্লেসড ইন দ্য পজিশন অফ গ্যারান্টরস অফ দ্য কোম্পানি দেয়ার্স আপ টু দ্য এগ্রিড অ্যামাউন্ট। তার যে লোনটা মানে পরিশোধিত যে লাইবিলিটি থাকবে, যেখানে তার থাকবে সেটা হচ্ছে সে যতটুকু পর্যন্ত সে এগ্রি করছে সে অ্যামাউন্ট পর্যন্তই তার গ্যারান্টি থাকে, এই গ্যারান্টিটাই হচ্ছে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। দেন আমরা বলবো কোম্পানি লিমিটেড বাই শেয়ার, এ কোম্পানি দ্যাট হ্যাজ দ্য liability of its members limited by the memorandum of the amount if any unpaid on the shares respectively held by them is termed as a company limited by share. এই যে কোম্পানি লিমিটেড বাই শেয়ার যেটা, এটাই হচ্ছে আসলে অরিজিনাল কোম্পানি। এই যে কোম্পানি যেগুলো এতক্ষণ যা যা বলতেছি আসলে কোম্পানি, মেন কোম্পানি বলতে আমরা কোম্পানি যে ক্যারেক্টারিস্টিক্স, কোম্পানির যে বেনিফিট, কোম্পানি সবকিছু নিতে পারে একমাত্র কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এর মাধ্যমে। কোম্পানিটা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যারা এই কোম্পানি তৈরি করে নর্মালি এই কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এর মাধ্যমে তৈরি করা হয়, গ্যারান্টিতেও যায় না, তারপর আনলিমিটেড কোম্পানিতে যায়। গ্যারান্টি কিছু আছে কিন্তু আনলিমিটেড কোম্পানিতে অনেকই যাওয়ার প্রশ্ন আসে না, আপনি কেন আপনার লাইবিলিটিটা আনলিমিটেড নেবেন। তাহলে কোম্পানি লিমিটেড বাই শেয়ারস হচ্ছে মেইন, আর ওইদিকে পার্টনারশিপ হচ্ছে জেনারেল পার্টনারশিপটা হচ্ছে মেইন, হ্যাঁ, অর্থাৎ ইন জেনারেল যেটা হয় আর। তাহলে এই হলো মোটামুটি কোম্পানি ক্যারেক্টারিস্টিক বলতে আমরা সাধারণত যেগুলো বুঝে থাকি কোম্পানি লিমিটেড বাই শেয়ারস। এখানে হচ্ছে মেম্বারদের লাইবিলিটি থাকে লিমিটেড, সেটা মেমোরেন্ডামে উল্লেখ করা থাকে, সেটা হচ্ছে আনপেড অন দ্য শেয়ারস রেসপেক্টিভলি হেল্ড বাই দেম ইজ টার্মড অ্যাজ এ কোম্পানি লিমিটেড বাই শেয়ারস। দেন এটা হচ্ছে আমরা তাহলে দুই ভাবে পাইছি, একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে, একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে, আরেকটা হচ্ছে আমরা লাইবিলিটির ভিত্তিতে। দেন আরো কোম্পানি আছে, এই যে বললাম মানে আমরা এই নিয়ে কোনো একটা ক্লাসে কথা বলছিলাম। তারপরে একটা কোম্পানি আছে যা মানে প্রকার সেটা হোল্ডিং কোম্পানি, সাবসিডি কোম্পানি, এরকম আরো অনেকগুলো নাম টাম আসতে পারে। আমরা মেইনলি আমরা যেখানে থাকবো কোম্পানিগুলোর প্রকারভেদ হচ্ছে মালিকানা ভিত্তিতে এবং হচ্ছে লাইবিলিটি ভিত্তিতে, এই দুটো অবশ্যই দিবেন। তারপর যদি এগুলো পারেন তাহলে দিবেন হোল্ডিং কোম্পানি কি, সাবসিডি কোম্পানি কি।
যখন কোম্পানি হোল্ডিং আর সাবসিডিয়ারি বলতে একটা হচ্ছে মেইন কোম্পানি আর একটা হচ্ছে তার আওতাধীন কোম্পানি সাবসিডিয়ারি, ঠিক আছে? তাহলে হোল্ডিং কোম্পানি কি? যে কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির মালিক এবং তার ডিসিশনের ডে টু ডে ডিসিশন তার মাধ্যমে ভোট অফ ডিরেক্টরের মাধ্যমে আসতে হয়, সেটাকে বলা হচ্ছে হোল্ডিং কোম্পানি। দেখেন এখানে আমরা যদি বলি হয় না কোম্পানি বাই অ্যানাদার কোম্পানি, যখন একটা কোম্পানি অন্য একটা কোম্পানিকে বাই করে, সেকেন্ড কোম্পানি ইউজুয়ালি বিকামস এ সাবসিডিয়ারি। নর্মালি সেকেন্ড কোম্পানিটা যেটাকে বাই করছে সেটা সাবসিডিয়ারি হয়ে যায়। সাবসিডিয়ারি কোম্পানি যে কোম্পানি ওন্ড এন্ড কন্ট্রোল বাই দ্য অ্যানাদার কোম্পানি। সাবসিডিয়ারি এমন একটা কোম্পানি যেটা মালিকানা এবং এটা কন্ট্রোল থাকে অন্য একটা কোম্পানি। যে ওনিং কোম্পানি ইজ কল্ড এ প্যারেন্ট কোম্পানি আর সামটাইমস এ হোল্ডিং কোম্পানি। ওনিং কোম্পানিকে বলা হয় প্যারেন্ট কোম্পানি এবং অনেক ক্ষেত্রে এটাকে বলা হোল্ডিং কোম্পানি, ঠিক আছে? এই হলো হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানি। দেন আমরা এগুলো আলোচনা করবো, পরে আলোচনা করবো, সমস্যা নাই। আমরা বলবো মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কি। আপনার যখন কোম্পানি ফর্ম করবে সেখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। আমরা ডিটেলস পড়বো, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের ডিটেলস গুলো পড়বেন, এখানে কি কি থাকে, মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কি, এখানে কি কি লেখা থাকে, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন কি, সেখানে কি কি। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন হচ্ছে আসলে এটা হচ্ছে গঠনতন্ত্র। আমরা যদি বলি গঠনতন্ত্র, এই যে একটা কোম্পানি ফর্ম করা হলো, কোম্পানিটা কিভাবে ফর্ম করা হচ্ছে, কিভাবে ইয়ে হবে, এটা হচ্ছে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন। আর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন হচ্ছে কোম্পানিটা কিভাবে ডে টু ডে অপারেশন করবে, কোম্পানিটা কিভাবে চলবে, সেটা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ করা থাকে। তাহলে আমরা কোম্পানি সেকশন 5 এর অনুযায়ী আমরা যদি বলি, আমরা মেমোরেন্ডাম বলতে কি বুঝি? Any 7 or more persons or where the company to be formed will be a private company, any 2 or more persons associated for any lawful purpose may be subscribing their names to the memorandum association. এখানে একটা কথা লিখছে দেখেন, any 7 or more person, মানে নরমালি হচ্ছে আপনি যদি পাবলিক কোম্পানি বলে তাই সেক্ষেত্রে আপনার নাম্বার অফ পার্সনের 7 থেকে অথবা 7-এর বেশি, 7 অথবা 7-এর বেশি। কিন্তু প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে বলা হচ্ছে 2 or more person। প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে 2 জন অথবা তার বেশি আসবে। আপনাদের অগ্রিম একটা কথা বলে রাখি, বাংলাদেশে কোম্পানি আইন চেঞ্জ হচ্ছে অনেকদিন ধরে, এটা মানে ফর্মটা এখনো মানে ইমপ্লিমেন্টেশন হয় নাই। একজনও কোম্পানি করা যাবে, এখানে বলা আছে 2 জন, প্রাইভেট কোম্পানি 2 জন অথবা বেশি বলা। নতুন কোম্পানি আইন তৈরি করতেছে, কোম্পানি একটা অ্যামেন্ডমেন্ট আসতেছে, সেখানে বলা আছে আপনার একজনই কোম্পানি ফর্ম করতে পারে। এটা সম্ভবত মানে আপনার পার্লামেন্টে পাস হয়ে গেছে, এখনো ইয়ে হয় নাই, গেজেট আকারে আসে নাই, পার্লামেন্টে মনে হয় পাস হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কোম্পানিতে বলা হচ্ছে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশনের আগে এগুলা জাস্ট একটু ব্যাখ্যা বলতেছে আর কি, যে 7 জন অথবা বেশি লোক, অথবা যেখানে প্রাইভেট কোম্পানি থাকে সেখানে 2 জন অথবা more person associated for any lawful purpose may be subscribing their names to a memorandum association. সেখানে সাবস্ক্রাইবিং করার জন্য তখন মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন থাকে, and otherwise with the requirements of this act in respect or registration from an incorporated company with or without limited liability. This is to say either a company limited by shares, this is to say a company having the liability of its members limited by the memorandum to the amount if any unpaid on the shares respectively held by them. মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে আপনার এই যে একটু আগে আমরা যে কথাগুলো বললাম, যে আপনার লাইবিলিটি লিমিটেড বাই শেয়ার, লিমিটেড বাই গ্যারান্টি, নাকি আনলিমিটেড লাইবিলিটি, না পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, এই কথাগুলো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে লেখা থাকবে। কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এই কথাগুলো যদি হয়ে থাকে সেখানে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে লেখা থাকবে। Then বলা হচ্ছে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, দিস ইজ টু সে এ কোম্পানি হ্যাভিং দ্য লাইবিলিটি অফ ইটস liability members limited by the memorandum to such amount as the members may respectively thereby undertake to contribute to the assets of the company on the event of its being owned up. বললে গ্যারান্টি কাকে বললে, আনলিমিটেড কোম্পানি কাকে বলে, এই যে কথাগুলো সবগুলো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন লেখা থাকবে। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এর ক্ষেত্রে একরকম, কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে একরকম, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে একরকম। ইন কেস অফ দ্য কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এর ক্ষেত্রে মেমোরেন্ডাম শ্যাল স্টেট দ্য নেম অফ দ্য কোম্পানি। এটা অবশ্য নেম অফ দ্য কোম্পানি সবগুলোর ক্ষেত্রে লেখা থাকে, সেটা উইথ লিমিটেড
যদি লিমিটেড বাই শেয়ারস হয় তাহলে সেই কথাটা লেখা থাকবে, লিমিটেড কথাটা লেখা থাকবে অ্যাজ দ্য লাস্ট ওয়ার্ড ইন ইটস নেম। কোম্পানির নাম আপনি যেটাই দেন না কেন লাস্টে এটা লিমিটেড কথা লেখা থাকবে। এটা হচ্ছে লিমিটেড বাই শেয়ারস এর ক্ষেত্রে। দি অ্যাড্রেস অফ দ্য রেজিস্টার্ড অফিস কোথায় হবে, সে অফিসের অ্যাড্রেস দেওয়া থাকতে হবে মেমোরেন্ডাম রেজিস্ট্রেশনে। দি অবজেক্ট অফ দ্য কোম্পানির উদ্দেশ্য কি, ঠিক আছে, অ্যাকসেপ্ট ট্রেডিং কোম্পানি দ্য টেরিটরিজ টু হুইচ দে এক্সটেন্ড। আপনার অবজেক্ট কি, কোম্পানির উদ্দেশ্য কি, এবং কোম্পানিটা কোন এলাকায় কাজ করবে, কি কাজ করবে, সে কথাটা উল্লেখ করা থাকবে। এখানে বলা হচ্ছে শুধু এক্সেপশন হচ্ছে ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে হয়তো বা কোনো স্পেসিফিক অবজেক্ট বা আপনার টেরিটরিজটা উল্লেখ করা থাকে না। যাতে লাইবিলিটি অফ দ্য মেম্বারস ইজ, এখানে মেম্বারদের লাইবিলিটি লিমিটেড থাকবে। দি অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল which the company proposes to be registered and the divisions thereof into shares of a fixed amount, ঠিক আছে। শেয়ার ক্যাপিটাল কত হবে সেটা ফিক্স থাকে এখানে। এইগুলা মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন থাকে কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এর ক্ষেত্রে। অ্যাকর্ডিং টু কোম্পানি লিমিটেড বাই শেয়ারস, আগেতেই আমরা আসতেছি, ইজ সাবস্ক্রাইব টু দ্য মেমোরেন্ডাম শেল টেক অ্যাট লিস্ট 1 শেয়ার। হ্যাঁ, যেখানে আপনার মেমোরেন্ডামে যাদের নাম থাকবে তারা অন্তত একটা শেয়ার তার থাকতে হবে। ইজ সাবস্ক্রিপশন রাইট অপোজিট টু ইজ নেম ইন দ্য নেম নাম্বার অফ দ্য শেয়ারস ইট টেক্স। এগুলো আগের যুগে যখন ছিল তখন এই শেয়ারের সার্টিফিকেট পিছনে তার নাম লেখা থাকবে। দেন বলা হচ্ছে ইন দ্য কেস অফ দ্য কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন কিরকম হবে। দি মেমোরেন্ডাম শ্যাল স্টেট দ্য নেম অফ দ্য কোম্পানি উইথ লিমিটেড এজ দ্য লাস্ট ওয়ার্ড। আপনি যেহেতু লিমিটেড বাই গ্যারান্টি, এখানে লিমিটেড কথাটা আছে, সেই ক্ষেত্রেও কোম্পানি নামের শেষে লিমিটেড কথাটা লিখতে হবে। অ্যাড্রেস অফ দ্য রেজিস্টার্ড অফিস লিখতেই হবে। অবজেক্ট এবং টেরিটরি একই জিনিস। দ্যাট দ্য লাইবিলিটি অফ দ্য মেম্বারস ইজ লিমিটেড, মেম্বারদের লাইবিলিটিটা লিমিটেড। দি মেমোরেন্ডাম শ্যাল স্টেট, এই কথাটা, এই যে 5 নম্বর ক্লজটা, এটা হচ্ছে নতুন অ্যাড করা আছে। কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে এই ক্লজটা লিখতে হবে, কিন্তু আপনার লিমিটেড বাই শেয়ারস এর ক্ষেত্রে এই ক্লজটা লিখতে হবে না। এখানে যে কি লিখতে হবে, দি মেমোরেন্ডাম শ্যাল স্টেট দ্যাট ইচ মেম্বার আন্ডারটেক্স টু কন্ট্রিবিউট টু দ্য অ্যাসেটস অফ দ্য কোম্পানি ইন দ্য ইভেন্ট অফ ইটস বিং ওন্ড আপ while he is a member or within 1 year afterwards, for payment of the debts and liabilities of the company contracted before the ceases to be a member, add of the charges and expenses of winding up, and for adjustment to of the rights of the contributories among themselves such amount as may be required, not exceeding a specified amount. মানে ওইটু আগে আমরা বলছি যে এটা আর কি, গ্যারান্টি আপনি কত দিবেন, কত পর্যন্ত আপনি নিবেন, এবং এটা আগামী 1 বছর পর্যন্ত যদি আপনি চলতে থাকে তাহলে সেই আগামী 1 বছর পর্যন্ত আপনার যে চার্জ এক্সপেন্স, এবং এটা যখন কোন কোম্পানি ওন্ড আপ হয়, লিকুইডেশনে যায়, সেখানে লিকুইডেশনের জন্য অনেকগুলো চার্জ আসে। সেই চার্জ সবগুলো মিলে আপনি কত টাকা পর্যন্ত আপনি দিবেন সেই কথাটা এখানে আন্ডারটেকিং দিতে হবে। এটা হচ্ছে লিমিটেড বাই গ্যারান্টি। If the company has a share capital, company share capital থাকে, the memorandum shall also state the amount of share capital which the company proposes to be registered and the division thereof into shares of a fixed amount. Each subscriber of the memorandum shall take at least 1 share. Each subscriber shall write opposite to his name. ওই যে আগের মতোই লিমিটেড বাই শেয়ারের মতো এই ক্লজগুলো মোটামুটি সেম। ইন কেস অফ আনলিমিটেড কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডামটা কি হবে, দি মেমোরেন্ডাম শ্যাল স্টেট দ্য নেম অফ দ্য কোম্পানি। মেমোরেন্ডামে এই একই কথা, নেম থাকতে হবে, অ্যাড্রেস থাকতে হবে, এগুলো কমন। দি অবজেক্ট অফ দ্য কোম্পানি, যেটা অবজেক্টও থাকতে হবে। সেকেন্ড, যেটা বি পার্টে বলা আছে, ইফ দি কোম্পানি হ্যাজ এ শেয়ার ক্যাপিটাল থাকলে ইজ সাবস্ক্রাইব টু দ্য মেমোরেন্ডাম শ্যাল টেক অ্যাট লিস্ট 1 শেয়ার। ইজ সাবস্ক্রাইব শ্যাল রাইট অপোজিট টু হিজ নেম অফ দ্য নাম্বার অফ দ্য শেয়ারস ইট টেক্স। এগুলো সেম জিনিস, ঠিক আছে। অর্থাৎ মেমোরেন্ডাম রেজিস্ট্রেশনে আপনি এক একটার জন্য এক একটা ফর্ম, দেখা গেছে যে স্পেসিফিক হচ্ছে একটা জন্য নতুন একটা বা দুইটা ক্লজ নতুন আছে, আর বাকি সব সেম। দেন আমরা বলবো রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল। এটা একটা টার্মস আছে, রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল। আপনি শেয়ার ক্যাপিটাল যদি ইনক্রিজ করেন সেই ক্ষেত্রে খুব বেশি ঝামেলা নাই। আপনার কোম্পানির যে শেয়ার আছে, ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটাল আপনি ইনক্রিজ করতে গেলে
আপনি যদি অথরাইজ ক্যাপিটাল আপনি পার হয়ে যায় তাহলে অথরাইজ ক্যাপিটাল বাড়াতে হবে, বাড়ায় আপনি পেড আপ ক্যাপিটাল আপনি নিয়ে নিতে পারেন। আর যদি পেড আপ ক্যাপিটাল অথরাইজ ক্যাপিটাল চেয়ে কম হয়ে থাকে আপনি পেড আপ ক্যাপিটাল পর্যন্ত আপ টু পেড আপ ক্যাপিটাল পর্যন্ত আপনি ইজিলি আপনি নিতে পারেন। কিন্তু যদি কোম্পানির শেয়ার ক্যাপিটাল যদি রিডাকশন করেন সেই ক্ষেত্রে আপনার অনেক ঝামেলা আছে। ইচ্ছা করলে আপনি কোম্পানির শেয়ার ক্যাপিটাল কমাইতে পারেন না, কমানোর জন্য রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন অন পারচেজ বাই কোম্পানি অর লোনস বাই কোম্পানি ফর পারচেজ অফ ইটস ওন শেয়ার। নো কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স shall have power to buy its own shares or the shares of a public company of which it is a subsidiary company unless the consequent reduction of capital is effected and sanctioned by manner provided by law. No company limited by shares other than private company or a subsidiary company of a public company shall give either directly or indirectly and whether by means of a loan guarantee, the provision of security or otherwise any financial assistance for the purpose of or in connection with the purpose made or to be made by any person of any shares in the company. If a company acts in contravention of this section, the company or every officer of the company who is knowingly and willfully in default shall be liable to fine not exceeding 5,000 টাকা। কেউ যদি মানে আপনার ইয়ে করে এই সেকশনটা যেটা বলা হচ্ছে যে এই সেকশন যদি ভাঙে সেক্ষেত্রে সে এই 5,000 পর্যন্ত তার উপরে জরিমানা হবে না। আসলে জরিমানার পরিমাণটা অনেক কম, এই জন্যই সমস্যা হয় সব কিছু। নাথিং ইন দিস সেকশন শ্যাল এফেক্ট দ্য রাইট অফ দ্য কোম্পানি টু রিডিং দ্য শেয়ারস অ্যাকর্ডিং সেকশন অফ দ্য সাবজেক্ট টু কনফার্মেশন অফ দ্য কোর্ট। এই যে পয়েন্টটা দেখেন, সাবজেক্ট টু কনফার্মেশন অফ দ্য কোর্ট। রিডাকশন অফ ক্যাপিটাল করতে হলে আপনার কোর্টের কনফার্মেশন লাগবে। Subject to confirmation by the court, a company limited by shares, if so authorized by its articles, may be special resolution reduce its share capital in any way, and in particular the company may, as part of this general power. আপনার রিডাকশন শেয়ার ক্যাপিটাল রিডাকশন করতে হলে এটা কোর্টের কনফার্মেশন নিতে হবে, নেওয়ার পরে আপনি এটা শেয়ার ক্যাপিটাল রিডাকশন করতে পারবেন। এটা এই জন্য আপনার এই টার্মসটা খেয়াল রাখবেন। যখন রিডাকশন করতে হয় তাহলে এটা কোর্টের পারমিশন নিতে হবে, অন্য ক্ষেত্রে কোর্টের জায়গায় যাইতে হয় না। আরজিএসসির মাধ্যমেই আপনি শেয়ার ক্যাপিটাল বাড়াইতে পারেন, কিন্তু কমাইতে হলে কোর্টের পারমিশন নিতে হবে। এই যে এখানে এই পয়েন্টটা থেকে এখানে আসছে, as part of the general power কি থাকে, existing or reduce the liability, extinguish or reduce the liability on any of its shares in respect of the share capital not paid up either with or without extinguishing। এইগুলো আপনারা দেখে নেবেন। কোর্টের ক্ষেত্রে আপনার কনফার্মিং অর্ডারের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। Where a company has passed a resolution for reducing share capital, it shall apply by petition to the court for an order confirming the reduction. আমরা এতটুকু পর্যন্ত যা পড়ছি এগুলো একটু আলোচনা করি। অনেকেই কি আসেন না, ঘুমাই গেছে, মানে বোঝাও খুব মুশকিল। বলেন এই পর্যন্ত আমরা যে আলোচনা করলাম এই ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা? আমরা পিছন থেকে চলে যাই একবারে টাইপস অফ কোম্পানি থেকে। টাইপস অফ কোম্পানির ক্ষেত্রে কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এই যে আপনি একটু আগে বললেন যে কোম্পানি অ্যাক্টে মডিফিকেশন বা অ্যামেন্ডমেন্ট হচ্ছে, যে একজন মিলে লিমিটেড করা যাবে, তাহলে স্যার সোল কোম্পানি করা যাবে, লিমিটেড না, কোম্পানি করা যাবে। কোম্পানি করা যাবে, হ্যাঁ। সেক্ষেত্রে সোল প্রপ্রাইটারশিপের সাথে কি কোনো ফারাক থাকবে? এটা আইন অনুযায়ী না, ফারাক থাকবে না। থাকবে বলতে ফারাক থাকবেই। সোল প্রপ্রাইটারশিপের তো কোনো আইডেন্টিটি নাই। আর এখানে কোম্পানি করতে হলে আরজিএসসি তে যাইতে হবে, আপনার রেজিস্টার নিয়ে ফর্ম করতে হবে, রেজিস্ট্রেশন নিতে হবে। কিন্তু সেখানে আপনার ডিরেক্টর থাকবে একজনই, মানে যে একজনই যা আপনার কোম্পানি ফর্ম করবে, প্রাইভেট কোম্পানি। হ্যাঁ বলেন, টাইপস অফ কোম্পানির ক্ষেত্রে আপনার আমরা কি বলছিলাম, টাইপস কিভাবে ভাগ করছি? স্যার মালিকানার ভিত্তিতে, লায়াবিলিটির ভিত্তিতে, এই দুইটা, আর একটা আছে একটা হচ্ছে আপনার ওনারশিপের ভিত্তিতে বা কন্ট্রোলিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি কন্ট্রোলিং এর বেসিস, অন দ্য বেসিস অফ কন্ট্রোলিং অফ কোম্পানি। ঠিক আছে, তিনটা কন্ট্রোলিং কারা? এক কোম্পানি আরেক কোম্পানি কন্ট্রোলিং থাকে, হ্যাঁ, যিনি কন্ট্রোল করেন তাকে বলা হচ্ছে হোল্ডিং কোম্পানি, যাকে কন্ট্রোল করে সে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি।
জি স্যার। দেন অন্য একজন বলেন যে প্রাইভেট মানে অন দ্য বেসিস অফ ওনারশিপ কোম্পানি কয় প্রকার? ওনারশিপ বেসিসে স্যার ওনারশিপ বেসিসে কোম্পানি হচ্ছে টু টাইপ, টু টাইপ, প্রাইভেট কোম্পানি আর হচ্ছে পাবলিক কোম্পানি। পাবলিক কোম্পানি, রাইট। প্রাইভেট কোম্পানি বলতে আমরা কি বুঝছি? প্রাইভেট কোম্পানি কাকে বলা হয়? বলেন, একজন বলেন প্রাইভেট কোম্পানি বলতে আমরা কি বলছি? এখানে তিনটা পয়েন্ট বলছি, তিনটা পয়েন্ট বলবেন ডাইরেক্টলি, অন্য কোনো আপনার ডেফিনিশন দরকার নাই। স্যার ওই মেম্বারের ক্ষেত্রে 50 জন অধিক হতে পারবে না স্যার। আর স্যার তারা ওই কোনো পাবলিককে স্যার শেয়ারের জন্য ইনভাইট করতে পারবে না। আর স্যার তাদের শেয়ার ট্রান্সফার করতে পারবে না স্যার। ট্রান্সফার করতে পারবে, ট্রান্সফারের জন্য রেস্ট্রিকশন আছে। ট্রান্সফার কিন্তু করতে পারে, ট্রান্সফারের জন্য ওই পন্থা ফলো করে করতে হবে আর কি, এর জন্য রেস্ট্রিকশন আছে। আপনি ইচ্ছা করলেই আপনি জেনারেল ভাবে করতে পারেন না। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। 3 নম্বর পয়েন্টটাতে লাস্টে যে পয়েন্টটা বলছিল নট ইনক্লুডিং পারসনস হু আর ইন ইটস এমপ্লয়মেন্ট, স্যার এটা স্যার কি বুঝানো? এটা বোঝাচ্ছে যে আপনার মনে করেন পার্টনারশিপ প্রাইভেট কোম্পানি, যেমন মনে করেন একটা গার্মেন্টস প্রাইভেট কোম্পানি, সেখানে আপনার মনে করেন 5000 লোকে কাজ করে। এই 5000 লোককে কিন্তু 50-র ভিতরে পড়ে না আর কি। কেউ যদি মনে করে যে এখানে 5000 মানুষ আছে, কি মেম্বার তো অনেক, তা না। মেম্বার বলতে শুধু মালিকানা বোঝাচ্ছে, যারা এমপ্লয়মেন্ট না। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমরা বলছি প্রাইভেট কোম্পানি মিনস হচ্ছে কোম্পানি যাদের কি থাকবে রেস্ট্রিক্ট দ্য রাইট টু ট্রান্সফার ইট শেয়ার ট্রান্সফার ক্ষেত্রে রেস্ট্রিকশন। আরেকটা হচ্ছে যাদের ক্ষেত্রে বাধা আছে, তাদের ক্ষেত্রে প্রভিট আছে, যেটা হচ্ছে তারা পাবলিককে শেয়ারের জন্য ইনভাইট করতে পারে না। ঠিক আছে, দেন বলা হচ্ছে নাম্বারটা 50-র বেশি হবে না। এই তিনটা রেস্ট্রিকশন যেগুলো, সেগুলো হচ্ছে প্রাইভেট কোম্পানি। তিনটার থেকে যেগুলো একটা কথা আছে। হ্যাঁ বলেন। বলছি স্যার, অনেক সময় দেখা যায় পাবলিক লিমিটেড কোম্পানিতে যারা মানে এমপ্লয়ি, পেইড এমপ্লয়ি, তারা যখন ওই ভালো কাজ করে বা কোম্পানি কোনো বিশেষ সুবিধা করে দেয়, তখন ওই ম্যানেজমেন্ট তাদেরকে মোটিভেশনের জন্য বা অন্যদেরকে মোটিভেট করার জন্য ওনারশিপ দেয়। 2%, 5%, 1% ওনারশিপ দিতে পারে। সেক্ষেত্রে যে ইয়ারটা আছে, পয়েন্টটা আছে, এটা তো রিমুনারেশন না স্যার? না, রিমুনারেশন না। উনি যেটা বলছে সেটা হচ্ছে তাকে কি করতে পারে, সেই ক্ষেত্রে উনি তো মেম্বার হয়ে গেছে। তাকে যদি এরকম কোনো অ্যাক্সিলারেটেড মনে করেন, আমার একটা কোম্পানি, আমার এরকম অনেকেরই আছে এরকম বলছে, আপনি মনে করেন কোম্পানি 5000 মানে 100 কোটি টাকার কোম্পানি, তাকে 1% তাকে শেয়ার দিবে। 1% শেয়ার দিলে সেক্ষেত্রে সেই প্রসিডিউর ফলো করতে হবে আর কি আপনার। ঠিক আছে, এই রেস্ট্রিক্টেড রাইট টু ট্রান্সফার শেয়ার ট্রান্সফার করার রেস্ট্রিকশনটা যেটা, সেটাতে আপনার এই যে পন্থা, সে পন্থা ফলো করে দিতে হবে। কিন্তু সে কিন্তু তখন এমপ্লয়মেন্ট নাই, সে কিন্তু ওখানে পে ফেলছে, কোম্পানি মালিকানা পে পাইছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে সে তাকে সব 50 ধরা হবে। স্যার এই ক্ষেত্রে যে শেয়ার দেওয়া হয় সেটা কি রাইট শেয়ার না? না, রাইট শেয়ার না। রাইট শেয়ার তো হচ্ছে যে যারা শেয়ার হোল্ডার, এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে যে রাইট দেওয়া হয়, তারা যদি পারচেজ করে নতুন করে শেয়ার, সেটা সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার ওই যে আমরা বললাম কোম্পানি লিমিটেড বাই শেয়ারের ক্ষেত্রে, প্রাইভেট পাবলিক কোম্পানির ক্ষেত্রে সেটা হয়ে থাকে রাইট শেয়ার। রাইট শেয়ার মানে বর্তমানে যাদের শেয়ার আছে তারাই আবার কি করতে পারবে, শেয়ার কিনতে পারবে। তারা যদি শেয়ার না কিনে, তাহলে এটা বাইরে বিক্রি করা হবে। এই যে তাদেরকে যে এক্সট্রা যে রাইটটা দেওয়া আছে, এটাকে বলা, এই জন্য তাকে বলা হচ্ছে রাইট শেয়ার। ক্লিয়ার? আর কারণ কি কনফিউশন আছে নাকি? না থাকলে আমরা বলবো যে প্রাইভেট কোম্পানি গেলাম, দেন হচ্ছে পাবলিক কোম্পানি। এই পাবলিক কোম্পানি দুই প্রকার। তো পাবলিক কোম্পানি কাকে বলে একজন বলেন? বলে দেন, বলেন, একজন বলেন, বললেন আমরা সামনে আগাবো।
কেউ বলতে পারতেছেন না? স্যার পাবলিক কোম্পানি হচ্ছে সেই কোম্পানি যেটা এই আইনের ধারায় হচ্ছে ফর্মড, অথবা বিফোর যে আইন ছিল সেটা ধারায় ফর্মড, এবং আলটিমেটলি সেটা কোনো প্রাইভেট কোম্পানির যে ক্লজগুলো আছে সেগুলোর বাইরে থাকবে। এটা সহজ কথা আর কি। সহজ কথা হচ্ছে কি, এটা কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি তৈরি করা হয়েছে, কিন্তু সেগুলো প্রাইভেট কোম্পানি না। সে তাহলেই তো পাবলিক কোম্পানি। তারপর যেহেতু কোম্পানির প্রকারভেদ দুইটা, প্রাইভেট অথবা পাবলিক, যেটা প্রাইভেট না সেগুলোই তো পাবলিক। ঠিক আছে, এটা হচ্ছে এই ডেফিনিশন ওইভাবে দেওয়া আছে যে যেহেতু প্রাইভেট না, প্রাইভেটের যে তিনটা রেস্ট্রিকশন, সেই রেস্ট্রিকশন না থাকলে, হ্যাঁ, এবং সেগুলো যদি কোম্পানি ফর্ম হলেই তো কোম্পানি হবে, ইনকর্পোরেট না হলে তার কোম্পানি হবে না। হ্যাঁ, প্রাইভেট না হলে সেগুলো পাবলিক কোম্পানি। ঠিক আছে, নেক্সট আমরা বলবো যে বেসিস অন দ্য বেসিস অফ লাইবিলিটি বেসিসে কি কোম্পানি প্রকারভেদ কি কি। সবাই পার্টিসিপেশন করেন, নাহলে তো ঘুমাই যাবেন। আরেকজন বলেন, আপনি না, আপনি আরেকজন বলেন। স্যার লিমিটেড লাইবিলিটি কোম্পানি আর আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি। হ্যাঁ, লিমিটেড লাইবিলিটি কোম্পানি আবার দুই রকম আছে, মানে লিমিটেড লাইবিলিটিটা দুই রকম, একটা গ্যারান্টি দ্বারা লিমিটেড আর একটা হচ্ছে শেয়ার দ্বারা লিমিটেড। রাইট, থ্যাংক ইউ। তাহলে আমরা বলবো যে লাইবিলিটি বেসিসে যদি আপনি একসাথে বলেন তাহলে তিনটা বলতে পারেন। আনলিমিটেড লাইবিলিটি কোম্পানি, লিমিটেড লাইবিলিটি লিমিটেড বাই গ্যারান্টি, লাইবিলিটি লিমিটেড বাই শেয়ার। অথবা আপনি যদি এইভাবে বলতে পারেন আনলিমিটেড লাইবিলিটি, লিমিটেড লাইবিলিটি। লিমিটেড লাইবিলিটি দেন আবার দুই ভাগ, একটা হচ্ছে লিমিটেড বাই গ্যারান্টি, লিমিটেড বাই শেয়ার। তাহলে আনলিমিটেড লাইবিলিটি বলতে আমরা কি বুঝছি, একজন বলেন একটু শর্ট করে। আনলিমিটেড লাইবিলিটি বলতে কি বোঝায়? স্যার বলবো? হ্যাঁ বলেন। তার আনলিমিটেড লাইবিলিটি বলতে সেটাই বোঝায় যেটাতে, যেখানে আলটিমেটলি শেয়ার হোল্ডারদের লাইবিলিটি হচ্ছে লিমিটেড না আনলিমিটেড। আনলিমিটেড লাইবিলিটি আনলিমিটেড, হ্যাঁ, এটাই হচ্ছে স্যার বেসিক। হ্যাঁ, দেন হচ্ছে আমরা বলবো লিমিটেড বাই গ্যারান্টি। লিমিটেড বাই গ্যারান্টি মিন্স, অন্য একজন বলেন। লিমিটেড বাই গ্যারান্টি, অন্য একজন বলেন। স্যার এটা মেমোরেন্ডামে স্যার যে যতটুকু স্যার লায়াবিলিটি নিবে সে অনুযায়ী তো লায়াবিলিটি লিমিটেড থাকবে স্যার। সেখানে একটা আন্ডারটেকিং দেওয়া থাকে। এটাকে দেওয়া থাকবে মেমোরেন্ডামে যে কি পরিমাণ সে আপনার কোম্পানির অ্যাসেট যখন ওয়ান্ড আপ হবে, সেই ক্ষেত্রে সেই কত পরিমাণ অ্যাসেটের এগেইনস্টে সে আপনার লায়াবিলিটিটা নিবে, সেটা হচ্ছে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। ঠিক আছে, যেমন মনে করেন সেক্ষেত্রে কি হয়, আপনার শেয়ার আছে তার 10 লাখ টাকার, কিন্তু সে 1 কোটি টাকার আন্ডারটেকিং দিতে পারে। যেমন মনে করেন সালমান এফ রহমান, সে বিজনেস করতেছে, একটা বিজনেস করতেছে, তার মাত্র ছোটখাটো একটা বিজনেস, 10 কোটি টাকার একটা বিজনেস, কিন্তু সে এখানে এরকম একটা গ্যারান্টি দিয়ে রাখছে এরকম। তাহলে এরকম গ্যারান্টি কি দিচ্ছে, সে 100 কোটি টাকা পর্যন্ত সে কোনো সমস্যা হলে সে এটা দেখবে। তার মানে এই বিজনেসে অন্য কেউ যখন এখানে ইনভেস্ট করবে অথবা এখান থেকে ট্রানজাকশন করবে, ক্রেডিটর ডেটর যারা থাকবে তারা কি করবে, ইজিলি এখানে 10 কোটি পর্যন্ত মাল দিতে থাকবে। তার কোনো সমস্যা হলে তো ওই যে 10 কোটি পর্যন্ত সে গ্যারান্টি দিয়ে রাখছে। এটা হচ্ছে কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। দেন বলা হচ্ছে কোম্পানি লিমিটেড বাই শেয়ার। এটা কি, বলেন। যে কোম্পানির লায়াবিলিটি লিমিটেড থাকে আর লায়াবিলিটি কতটুকু থাকবে সেটা মেমোরান্ডামের মতে লিপিবদ্ধ করা থাকবে। সেটা থাকবে কতটুকু পর্যন্ত, আপ টু শেয়ার, আপ টু শেয়ার। সেখানে যে কোম্পানিতে যে শেয়ার যতটুকু পর্যন্ত সে নিছে সেই শেয়ার পর্যন্ত। ঠিক আছে, গুড। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে হোল্ডিং কোম্পানি, সাবসিডি কোম্পানি বলতে আমরা কি বুঝছি, এগুলো আপনারা ভবিষ্যতে অনেক শিখবেন। হোল্ডিং কোম্পানিটা হলো স্যার মাদার কোম্পানি, আর তার আন্ডারে যে কোম্পানিগুলো থাকবে সেগুলো সাবসিডিয়ারি, এবং সাবসিডিয়ারি মাদার কোম্পানি দ্বারাই ডিরেক্টেড হবে বা পরিচালিত হবে। ঠিক আছে, এখানে দুইটা, একটা অধীন, একটা হলো কি, একটা হলো মাদার, একটা স্যার তার অধীনে থাকে। হ্যাঁ, রাইট। তাহলে হচ্ছে এই হলো আমাদের মোটামুটি স্যার কোনটা অধীন কোনটা মাদার কোম্পানি।
ওটা বুঝবেন? হোল্ডিং কোম্পানি হচ্ছে আপনার মাদার কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে এইগুলা কি বলে যেটা প্রতি কোম্পানিতে সাবসিডিয়ারি এগুলো আমরা ভবিষ্যতে শিখবেন, আর অনেক শিখবেন। আপনার কত পার্সেন্টেজ শেয়ার যদি থাকে, ঠিক আছে, মনে করেন যে আপনার একটা কোম্পানি, আমার হ্যাঁ বলেন, কোন কোম্পানির মোট শেয়ারের 51% শেয়ার বা তার অধিক যদি অন্য কোম্পানির হাতে থাকে, তাহলে সেই কোম্পানিটা হচ্ছে এই কোম্পানির হোল্ডিং কোম্পানি। 49% যদি হয় তাহলে তো ডিসিশন মেকিং অথরিটি থাকে। সেটা আবার অন্য কোম্পানির নাম, আরেকটা কোম্পানির নাম আছে। এগুলো আমরা ওদিকে যাচ্ছি না, অ্যাসোসিয়েট কোম্পানি বা ইয়েতে এগুলো পরে আমরা এগুলো, এই জন্য আমি পার্সেন্টেজটা উল্লেখ করতেছি না, ঠিক আছে। এটা আপনার ডিসিশন মেকিং এর পাওয়ার আছে, কিন্তু হোল্ডিং কোম্পানি হতে হলে আবার ওই 1% ডাইরেক্ট পার্সেন্টেজে ওইটা দেখতে হবে। আবার হচ্ছে আপনার অ্যাসোসিয়েট কোম্পানি হতে হলে সেখানে আবার পার্সেন্টেজ আছে একটা, ঠিক আছে। এগুলো আমরা ওদিকে যাচ্ছি না। মেন হচ্ছে যে কোম্পানির, যেমন মনে করেন যে আমার এক্সিম ব্যাংকের এক্সিম শেয়ার ডিভিশন আছে আবার আলাদা। এক্সিম শেয়ার ডিভিশন কি? ওই যে আপনার ব্রোকারেজ হাউস। এক্সিম কানাডা আমাদের একটা দিয়ে আছে, এক্সিম কানাডা এক্সচেঞ্জ হাউস, এরকম এক্সচেঞ্জ হাউস কানাডা আছে। তাহলে এই কানাডা সেটা একটা কোম্পানি, ওই যে আপনার শেয়ার ডিভিশন সেটা একটা কোম্পানি, এক্সিম ব্যাংক একটা কোম্পানি। কিন্তু ওই যে কানাডার কোম্পানি শেয়ার আপনার হচ্ছে এক্সিম ইনভেস্টমেন্ট কোম্পানি, সবগুলোর মালিকানা কি? এক্সিম ব্যাংক। সেগুলা 99% মালিক হচ্ছে এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক সেগুলা কন্ট্রোল করে, সবকিছু করে, ওন করে। তার মানে হচ্ছে এক্সিম ব্যাংক হচ্ছে এখানে হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর যে ব্যাংকগুলো মানে যে প্রতিষ্ঠানগুলো কোম্পানিগুলো যেমন আপনার হচ্ছে সেগুলো হচ্ছে সাবসিডি কোম্পানি। এই জন্য আপনি দেখবেন ম্যাক্সিমাম কোম্পানির ক্ষেত্রে আপনি যখন লার্জ কোম্পানি দেখবেন তাদেরকে বলা হচ্ছে কনসোলিডেটেড ব্যালেন্স শিট, কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। মানে সেই নিজের তো কোম্পানি আছে, তার একটা কোম্পানির এরকম 8টা 10টা সাবসিডি কোম্পানি থাকতে পারে, 20টা 30টা থাকতে পারে। সবগুলো কোম্পানি একসাথে যখন ব্যালেন্স শিট করা হয় তখন তাকে বলে কনসোলিডেটেড ব্যালেন্স শিট আর কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে। আমার একটা কোশ্চেন ছিল, ডিসিশন বা চুক্তির ক্ষেত্রে ক্ষমতাটা কি সবসময় হোল্ডিং কোম্পানির থাকে? হোল্ডিং কোম্পানির থাকে, হোল্ডিং কোম্পানি। তখন কি সাবসিডিয়ারি কোম্পানির সাথে ওনারা আলাপ আলোচনা বা মানে হোল্ডিং কোম্পানি যারা বোর্ড অফ ডিরেক্টর, তারাই ওইখানকার বোর্ড অফ ডিরেক্টর হিসেবে থাকে, এবং সাবসিডিয়ারি কোম্পানি যারা থাকে তাদেরকে বলা হয় যে মাইনরিটি ইন্টারেস্ট বা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। হ্যাঁ, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, ঠিক আছে। সেগুলা আমরা পরবর্তীতে আমরা এগুলা করব। তারা হচ্ছে মাইনরিটি, তাদের যেটা ওই আলাদা তাদের হিসাব করা হয়, কিন্তু আলটিমেটলি এটার সব ডিসিশন আসে কোথায় থেকে? হোল্ডিং কোম্পানি থেকে। কারণ হোল্ডিং কোম্পানি টাকা না দিলে সে ব্যবসা করতে পারবে না, কিভাবে করবে? স্যার হোল্ডিং কোম্পানির প্যারেন্ট কোম্পানি তো সেম। হ্যাঁ, হোল্ডিং কোম্পানি আর প্যারেন্ট কোম্পানি, রাইট। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। দেন আমরা মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন সম্পর্কে আরো ডিটেইলস করব পরবর্তীতে। আমরা এখানে আসলে শুধু করে হালকা করে আসছে, ফুলভাবে আসে না। মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন কি? এই ডেফিনিশনটা এখানে আসে না। আমরা কি যখন আমরা করছিলাম আপনাদের তো আমরা কোম্পানি একটা ডেফিনিশন গুলো দেখি নাই তো? দেখি নাই, আমরা ওখানে দেখবো আর ডেফিনিশন দেওয়া আছে। মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন হচ্ছে কোম্পানি গঠনতন্ত্র। কোম্পানি হাউ টু এ কোম্পানি উইল বি ফর্ম, দিস উইল বি ইনক্লুডেড ইন মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন। এখানে মেমোরেন্ডাম রেজিস্ট্রেশনের মেইন কি জিনিসগুলো থাকে? 5টা। হ্যাঁ, এখানে প্রথমে হচ্ছে আপনার নেম থাকবে, নেম ক্লজ ওয়াইজ এইভাবে থাকে। এগুলো আমরা দেখবো এখানে, পরবর্তীতে আমরা দেখবো। নেম ক্লজ, এই কোম্পানির নাম কি হবে। অবজেক্টিভ ক্লজ, এই কোম্পানির অবজেক্টিভ কি, ঠিক আছে। এখানে যেটা দেওয়া আছে, এখানে ভাগ করে দেওয়া আছে যে শুধুমাত্র লিমিটেড বাই শেয়ারস এর ক্ষেত্রে কি হবে, লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে কি হবে, আনলিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি হবে। আলটিমেটলি সবগুলোই সেম, শুধুমাত্র আমরা যেটা এখন ডেফিনিশন যেগুলো পড়ছি, লিমিটেড বাই শেয়ারস এবং লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে পার্থক্যটা যেটা, সেই পার্থক্যটা শুধুমাত্র স্পেশাল যোগ করে দেওয়া হবে। এটা হলো মেমোরেন্ডাম রেজিস্ট্রেশনে ক্ষেত্রে আলাদা যোগ করা আছে। আর অন্য সব সেম, নেম ক্লজ সব থাকবে, হ্যাঁ, অবজেক্টিভ ক্লজ থাকবে, রেজিস্টার অ্যাড্রেস থাকবে, আপনার হচ্ছে লাইবিলিটি কি, লিমিটেড বাই শেয়ারস এর ক্ষেত্রে লাইবিলিটির কথাটা উল্লেখ থাকবে,
গ্যারান্টির ক্ষেত্রে গ্যারান্টি কতটুকু পর্যন্ত থাকবে সেটা উল্লেখ করা থাকবে। আনলিমিটেড ক্ষেত্রে এখানে আনলিমিটেড লাইব্রেরি সে কথাটা উল্লেখ করা থাকবে। হ্যাঁ, এবং শেয়ার ক্যাপিটালের পরিমাণ কতটুকু পরিমাণ হবে যেটাকে আমরা বলি অথরাইজ ক্যাপিটাল, সেটা এখানে উল্লেখ করা থাকবে। এই হলো, তারপর হলো আমাদের এখানে মানে এইগুলা আপনারা দেখবেন একই কথা আর কি, ঘুরে ফিরে এইগুলো বলা আছে। শেয়ারের ক্ষেত্রে তার অ্যাটলিস্ট সাবস্ক্রাইবের পিছনে তার নাম থাকবে। দেন আমরা বলছিলাম যে রিডাকশন অফ ক্যাপিটাল ক্ষেত্রে আমরা কি বলছিলাম? কোম্পানি স্যার সাধারণত রিডাকশন অফ ক্যাপিটাল করতে পারবে না, করতে পারবে শুধুমাত্র কনফার্মেশন অফ দিস কোর্টের মাধ্যমে। রাইট, এই যে রিডাকশন অফ ক্যাপিটাল ক্ষেত্রে আপনার যখন ইনক্রিজ করে পার্সেন্ট শেয়ার, যখন আপনি সেল করে ক্যাপিটাল শেয়ার ক্যাপিটাল বাড়ানোর সময় কোনো সমস্যা নেই। আপনি বোর্ড রেজুলেশনের মাধ্যমে আপনি আরজিএসসির কাছে আপনি সাবমিট করে আপনি এটা করে ফেলতে পারবেন, ঠিক আছে। অথবা আপনি যদি আপনার অথরাইজ ক্যাপিটাল থেকে পেড আপ ক্যাপিটাল কম থাকে, বোর্ড রেজুলেশনের মাধ্যমে নতুন করে আপনি কল করে পেড আপ ক্যাপিটাল নিয়ে নিতে পারবেন। কিন্তু যদি সে রিডাকশন অফ ক্যাপিটাল করতে চায় সেক্ষেত্রে কনফার্মেশন অফ কোর্টের মাধ্যমে সে কনফার্মেশন নিতে হবে। কোর্টের কনফার্মেশন তার এমনি আসবে না, কোর্টে প্রথম রেজুলেশনের মাধ্যমে নিতে হবে, তারপর কোর্টে অ্যাপ্লিকেশন করতে হবে। করার পর কোর্ট তখন আপনাকে ওই অ্যাপ্লিকেশনের এগেইনস্টে সেটা যাচাই বাছাই করে আপনাকে কনফার্মেশন দেবে। এই হচ্ছে রিডাকশন অফ ক্যাপিটাল ক্ষেত্রে, ঠিক আছে। এই যে এখানে এই পয়েন্টগুলো আপনারা দেখেন। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আমরা সামনে আগাবো। জি স্যার, সামনের দিকে যাই। ঠিক আছে, কারো কোনো যদি বাধা না থাকে তাহলে আমরা সামনের দিকে আগাচ্ছি। আর ক্যাপিটাল রিডাকশন করার কোনো কারণগুলো কি কি হতে পারে? রিডাকশনের কারণ হচ্ছে আপনি বিজনেসে আপনি তখন করছিলেন ওই অনুযায়ী বিজনেসটা এখন চলে না, সুতরাং এত ক্যাপিটাল রেখে লাভ কি? তারা চিন্তা করবে ক্যাপিটাল নিয়ে নিয়ে গেছে, ঠিক আছে। এই জন্য ক্যাপিটাল এত নেওয়া এত সহজ না, নিতে পারে না। নিতে হলে এরকম বিভিন্ন প্রসিডিওর করে কোর্টের মাধ্যমে নিতে হবে। এটা তো স্বাভাবিক কথা। যেমন মনে করেন আমাদের মানে এখন বিভিন্ন ইন্ডাস্ট্রি ক্ষেত্রে, ব্যাংকিং ইন্ডাস্ট্রি ক্ষেত্রে মালিক কত চায় তাড়াতাড়ি যত টাকা নিতে পারে, ঠিক আছে। তাহলে নিতে পারলে কি লাভ কি? সে টাকা নিয়ে নিল, অসুবিধা কি? ব্যাংক তো ব্যাংকের মতো চলবে, সমস্যা নাই তো। এইরকম করে প্রতিষ্ঠান যখন আপনার যখন জেনারেল শেয়ার হোল্ডারদের হাতে চলে যা, হ্যাঁ, যখন এটা আপনার লিমিটেড কোম্পানি হয়ে যা, পাবলিক কোম্পানি হয়ে যা, তখন সে এরকম টাকা যেন সরাইতে না পারে। সরাইলে কি হবে? আলটিমেটলি কি হবে? ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি সেই টাকা সরায় নেয়, ক্যাপিটাল নিয়ে নেয়, ব্যাংক যখন সমস্যা পড়বে তখন টাকা পাবে কোথায়? তখন যদি টাকা না থাকে তাহলে ডিপোজিটরদের টাকা কমে যাবে, ডিপোজিটরদের টাকা দিতে পারবে না। এই জন্য বিভিন্ন সময় কি করে, বিভিন্ন যেমন এখন আবার রিল্যাক্স করে দিচ্ছে মানে কি, ওই যে এসএলআর, সিআরআর এগুলা কি করছে, কমাই দিছে। হ্যাঁ, তো কমাই দিলে কিন্তু আসলে রিস্ক বেড়ে যায়। যদি এটা বেশি থাকে তাহলে স্ট্রেংথ ভালো থাকতো, কোনো সমস্যা হলে ওখান থেকে টাকা জনগণকে দিতে পারতো। এখন কি, যেহেতু তাদের সমস্যা বলতেছে দিয়ে দিলাম সব, ঠিক আছে। আমরা আর বেশিক্ষণ হয়তো আমরা থাকবো না। প্রমোটার কি আমরা বুঝি প্রমোটার মানে হচ্ছে যিনি এন্ট্রিপ্রেনিউর, যিনি নতুন করে আইডিয়াটা নেয়, এটাকে বলা হচ্ছে প্রমোটার। A promoter conceives an idea for setting up a particular business. প্রমোটার কি করে, একটা ব্যবসা সেটিং করার জন্য সে একটা ব্যবসা আইডিয়া কনসিভ করে, ধারণা নেয়। At a given place and performs various formalities required for starting a company. যিনি এবং এটার জন্য সে অনেকগুলা ফর্মালিটিস প্রয়োজনীয় ফর্মালিটিস গুলো সে কমপ্লিট করে এই ব্যবসাটা স্টার্ট করার জন্য। এটি বলা হচ্ছে প্রমোটার। A promoter may be individual firm, association of persons or a company. প্রমোটার কারা হতে পারবে? ইন্ডিভিজুয়াল হতে পারবে, কোনো ফার্ম হতে পারে, association of persons হতে পারে, or a company হতে পারে। The persons who assist the promoter in completing various legal formalities are professional people. এখন প্রমোটার কি করে? সে তো একটা আইডিয়া তৈরি করছে যে আমি এইরকম একটা বিজনেস তৈরি করবো, বিজনেস দাঁড় করাবো। সে কি করে, সে বিভিন্ন
এই লিগেল ফর্মালিটিস এবং অনেকগুলা কাজগুলো করার জন্য সে প্রফেশনাল পিপলদের সাহায্য নেয়, যেমন কাউন্সিল, সলিসিটর, অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, অ্যান্ড নট প্রমোটার, এবং যারা প্রমোটার না তাদের কাছ থেকে এরকম বিভিন্ন জনের স্পেশালিস্টের কাছ থেকে সে বিভিন্ন সাহায্য নেয়। ঠিক আছে, একটা কাজ সে বলছে যে আমি একটা, হ্যাঁ, এখানে একটা আপনার সুতার মিল অথবা আমি একটা টেক্সটাইল মিল করবো, তাহলে বললেই তো আর হলো না, সেটার জন্য কি কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে করলে তার সুবিধা হবে, কিভাবে করলে সে বেনিফিট হবে, এই জন্য ফিজিক্যালি স্টাডি করতে হবে, হ্যাঁ, সেগুলোর জন্য প্রজেক্ট প্রোফাইল তৈরি করবে, যে ভবিষ্যতে কত কিভাবে যদি আমি সেল করতে পারি তাহলে এত মার্কেট আমি কোন দেশে করতে পারবো, এই জিনিসগুলো সে কাজ করবে। একে বলা হচ্ছে প্রমোটার হচ্ছে, তাহলে আমরা সহজ কথা বলছি, প্রমোটার হচ্ছে যিনি আইডিয়াটা গ্রহণ করে, আইডিয়াটা যিনি তৈরি মানে তার মাথায় প্রথম নেয় এবং সেই অনুযায়ী সে বিভিন্ন কাজগুলো করে। শুধু আইডিয়া নিয়ে বসে থাকলে হবে না, আইডিয়া নিয়ে সেটার জন্য সেটিং এর জন্য পার্টিকুলার বিজনেস, যে বিজনেস সেই বিজনেসে কাজ করার জন্য বিভিন্ন কাজগুলো ফর্মালিটি কমপ্লিট করে, তাকে বলা হচ্ছে প্রমোটার। দেন এই যে মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন, ওখানে আমরা ডেফিনিশনটা বলি নাই, এখানে যে ডেফিনিশনটা বলা হচ্ছে, মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন ইজ এ লিগ্যাল ডকুমেন্ট prepared in the formation and registration process of a limited liability company to define its relationship with the shareholders. Memorandum registration হচ্ছে একটা লিগ্যাল একটা ডকুমেন্ট যেটা প্রিপারেশন করা হয় ইন দ্য ফরমেশন এন্ড রেজিস্ট্রেশন প্রসেস। ফরমেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে সেটা প্রিপেয়ার করা হয় লিমিটেড লাইবিলিটি কোম্পানি। এখানে লিমিটেড লাইবিলিটি কোম্পানি স্পেসিফিক বলা আছে আর কি, আসলে লিমিটেড লাইবিলিটি না, প্রসেস অফ এ কোম্পানি বললেই হয়। তাহলে কোম্পানি বলার জন্য মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন লাগে টু ডিফাইন ইটস রিলেশনশিপ উইথ শেয়ারহোল্ডার্স। The memorandum registration is accessible to the public and describes the company name, physical address of the registered office, names of shareholders, and the distribution of shares. এই চারটা পাঁচটা পয়েন্ট হচ্ছে মেইন। নেম ক্লজ, অ্যাড্রেস ক্লজ, হ্যাঁ, শেয়ারহোল্ডারদের নাম এবং তাদের প্রতিজনের নামের সাথে তার কয় প্রকার শেয়ার থাকবে, এই সবগুলাই মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন উল্লেখ করে দিতে হয়। আরো ইন এডিশন আরো আছে, এই চারটা হচ্ছে মেইন। তাহলে আমরা মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন কি, আমরা এখান থেকে ডেফিনিশনটা জানলাম। হচ্ছে লিগ্যাল ডকুমেন্ট, এটা প্রিপেয়ার করা হয় ফরমেশন রেজিস্ট্রেশনের জন্য, হ্যাঁ, মেমোরেন্ডাম রেজিস্ট্রেশনের মাধ্যমে এটা পাবলিকের এটা অ্যাক্সেস করতে পারে, যেহেতু এখানে বলা আছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি, সেক্ষেত্রে এটা বলা আছে পাবলিক অ্যাক্সেস করতে পারে। এখানে কোম্পানি নেম, ফিজিক্যাল অ্যাড্রেস এগুলো থাকে, কি হচ্ছে মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন। এখন বলা হচ্ছে ওই যে কন্টেন্ট অফ মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন, মেমোরেন্ডাম রেজিস্ট্রেশনে কি কি থাকবে, নেম ক্লজ থাকবে, ঠিক আছে। নেম ক্লজটা কি, এইভাবে থাকবে নেম ক্লজ। আপনার যখন মেমোরেন্ডাম রেজিস্ট্রেশনে কন্টেন্ট আসবে, মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন আপনি এইভাবেই লিখবেন, নেম ক্লজ, রেজিস্টার্ড অফিস ক্লজ, রেজিস্টার্ড অফিস কি, এখানে কোথায় রেজিস্টার্ড অফিস সেটা উল্লেখ করা থাকবে, অবজেক্ট ক্লজ, এটা কি অবজেক্ট কি, এবং লাইবিলিটি ক্লজ, এটা লাইবিলিটিটা কি হবে, হ্যাঁ, দেন ক্যাপিটাল ক্লজ, ক্যাপিটালটা কত পরিমাণ হবে, অ্যাসোসিয়েশন ক্লজ, হ্যাঁ, এটাকে অ্যাসোসিয়েশন ক্লজে কি থাকবে, এটা কি থাকবে, ওয়ান পার্সন কোম্পানি, এটা হচ্ছে 1% কোম্পানি, পরে আসতেছে, এটা এখন আসে নাই এখানে। এই ছিল আপনার মেমোরেন্ডাম রেজিস্ট্রেশনের কথাবার্তা। দেন আমরা বলবো প্রি রিকুইজিশন, রিকুইজিশন ফর কোম্পানি ফরমেশন। কোম্পানি ফরমেশনের প্রি রিকুইজিশন কি কি লাগে, এই পয়েন্টগুলা কোম্পানি ফরমেশন আগে লাগে। কোম্পানি নেম তৈরি করতে প্রথমে নিতে হবে, সিলেক্ট করতে হবে, তারপরে ডিরেক্টর কারা, ডিরেক্টর সেট করতে হবে, শেয়ার হোল্ডার কারা হবে, শেয়ার হোল্ডার সেট লিখতে হবে, আমাদেরকে নিতে হবে, অথরাইজ ক্যাপিটাল কি, পেইড আপ ক্যাপিটাল কত, রেজিস্টার্ড অ্যাড্রেস কত, অ্যাড্রেস কি, মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অফ রেজিস্ট্রেশন। এই সবগুলো আগে হচ্ছে আপনার প্রি রিকুইজিশন ফর কোম্পানি ফরমেশন। কোম্পানি ফরমেশনের মানে পূর্বের কাজগুলো হচ্ছে এইগুলা। এই পর্যন্ত থাক, আপনারা এইগুলা পুরাটা কোম্পানি অ্যাক্ট এইগুলো আমরা দেখবেন, হ্যাঁ, দেখে আমরা কালকে একটা মোটামুটি একটা চেষ্টা করবো এটা শেষ করে দিতে। নেক্সট 2 দিনের জন্য আমরা কোম্পানি অ্যাক্ট তুলে আমরা একটু রিভিউ করতে পারি। আমাদের আর মনে হয় 3টা ক্লাস আমরা নিতে পারবো, আজকে এটা শেষ হয়েছে, আর 3টা ক্লাস আমরা নিতে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনাদের কোনো মানে এতটুকু পর্যন্ত আপনাদের কোনো কথাবার্তা থাকলে কথাবার্তা বলতে পারেন, আমরা শেষ করব। স্যার বাংলাদেশে একটা প্রমোটারের एग्जांपल দিতে পারবেন স্যার, মানে কারা? সবই প্রমোটার, যারা কোম্পানির যারা মেইন যারা স্পন্সর বলেন, মেইন যারা কোম্পানির হচ্ছে তৈরি করেন, প্রথম যারা ডিরেক্টর বলেন, চেয়ারম্যান বলেন, তারাই আসলে প্রমোটার।
ঠিক আছে? যিনি বিজনেসটা তৈরি করেন, বিজনেসটা করবে এবং বিজনেসটা তৈরি করেন, এটার জন্য কাজগুলো করেন, সেই প্রমোটার। কিন্তু পরে যদি কেউ এসে কিনে নেয় ব্যবসা রেডিমেড ব্যবসা, সে কিন্তু প্রমোটার না। বিল্ডিং কনস্ট্রাকশন বিজনেসে যে প্রমোটার বলে, সেটাও কি এই প্রমোটারই? প্রমোটার কাকে বলা হয়? তারা তো ফ্ল্যাট কেনা বেচা করে বিভিন্ন জায়গা। না, ওরা তো ডেভেলপার। বিজ্ঞাপনে কিন্তু স্যার বলা হয় প্রমোটর। না, ওই প্রমোটর না। বিজ্ঞাপনের প্রমোটর তো হচ্ছে আপনাকে প্রমোশন এজেন্সি আর কি। যারা প্রমোশন এজেন্সি তারা প্রমোটর। কিন্তু এখানকার প্রমোটর হচ্ছে যিনি এন্টারপ্রেনিউর এবং সে যে আইডিয়া তৈরি করে এবং সে এটার জন্য যে কাজ করে, তাকে বলা হচ্ছে প্রমোটর। ঠিক আছে? যে বিজনেসটা যিনি স্টার্ট করেন এবং যার আইডিয়ার উপর বেসিস করে বিজনেসটা শুরু করে রান করে, তিনি হচ্ছে বেসিক্যালি প্রমোটর। তাহলে এন্টারপ্রেনার আর প্রমোটর কি সেম জিনিস? অলমোস্ট সেম। কিন্তু এন্টারপ্রেনিউর এমন হতে পারে সে শুধু বিজনেস একটা বা এন্টারপ্রেনিউর সে একটা উদ্যোগ নিছে এবং সে কি করলো, শুধু টাকা পয়সা দিল, এটার জন্য কাজ করলো 5 জনের ভিতরে 5 জন এন্টারপ্রেনিউর, 5 জনের ভিতরে মানে 2 জন মানে কাজ করলো, এখানে সবকিছু কাজ করে, তখন আমরা বলবো যে 2 জন হচ্ছে এটা, তারাই প্রমোটার, আর বাকি 3 জন বলা হচ্ছে এন্টারপ্রেনিউর 5 জনই। আবার এন্টারপ্রেনিউর ক্ষেত্রে যেটা হয়, এন্টারপ্রেনিউর হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল পারসন, সে নিজে ব্যক্তিগত, যেটা হচ্ছে কি বলি আমরা, যেটা বলি যে সোল প্রপার্টি বিজনেস, সেই ক্ষেত্রে এটা এন্টারপ্রেনিউর হয়। এন্টারপ্রেনিউর শুধু কোম্পানি তৈরি করে ফর্ম করে তা না, কিন্তু প্রমোটার কোম্পানি একটা অনুযায়ী প্রমোটার হচ্ছে যিনি কোম্পানি তৈরি করেন, ফর্ম করে। ক্লিয়ার? নেক্সট কিছু আসে বলেন। আপনাদের কাছে এই কোম্পানি একটা আছে তো না, তাই না? সবার কাছে পিডিএফ কপি দেওয়া আছে আগে থেকেই। আমি ওয়ার্ড কনভার্টেড করছি, সেটা আমি দাগাদাগি করি না, দাগাদাগি করে মার্কিং করে নেক্সট ক্লাসে আমি দেখাবো, তখন আমি দিয়ে দিব। আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, কোম্পানিকে কোনো ক্ষেত্রে নিজে শেয়ার কিনতে পারে না? কোম্পানি নিজের নামে সব করতে পারে, সেভারেল লিগ্যাল এন্টিটি। এটা সে নিজের নামে অন্য কোম্পানির শেয়ার তো কিনতেছি, এভেলেবল কিনতেছি। নিজের কোম্পানির শেয়ার কি কিনতে পারে না? নিজের কোম্পানির শেয়ার কিনতে পারবে না। দেন আর কোন কোশ্চেন? তাহলে সবাই ভালো থাকবেন। স্যার, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে কেমন কোশ্চেন আসতে পারে? যেমন মেইনলি আপনি এগুলো থেকে আসবে, মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন থেকে আসবে। হ্যাঁ, রিডাকশন অফ ক্যাপিটাল, মেমোরেন্ডাম রেজিস্ট্রেশন, সামনে আরো কিছু আছে আমাদের বোর্ড মিটিং, এজিএম। হ্যাঁ, এজিএম গুলা কি হবে, মিনুটস গুলা কি, এগুলো আমরা আলোচনা করবো। এজিএম এর মিনুটস কি হবে, এক্সট্রা মানে আপনার হচ্ছে স্পেশাল রেজলিউশন কি রকম হয়, এগুলো আসলে সব আমি দেখাইতে পারবো না, কিন্তু আপনারা এগুলো পরে নিতে হবে। স্পেশাল রেজলিউশনের কিভাবে লেখে স্পেশাল রেজলিউশন, হ্যাঁ আমি দেখি কালকে কিছু পারলে নিয়ে আসবো, যদিও আমার কাছে সবই আছে, কিন্তু এগুলা ডিসক্লোজ করা ঠিক না। তারপর আমি চেষ্টা করবো আর কি এগুলা হাইড করে দিয়ে আমি এগুলো নিয়ে আসবো। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার স্পেশাল রেজলিউশন হলে কি আর কি হবে, স্পেশাল রেজলিউশন ফরম্যাটটা, তারপর হচ্ছে আপনার মিনুটস কি হবে, মিনুটসটা। হ্যাঁ, এরকম অনেক কিছু। তো কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন তো এখানে অ্যাডমিনিস্ট্রেশনের অনেক কিছু আসে। মিনুসটাকে তো স্যার মানে কোম্পানির পার্সপেক্টিভে যদি বলি, কোনো বোর্ডের মিটিং হয় তাহলে তো ওটা মিনুটস হবে কিনা বোর্ড রেজুলেশন হবে স্যার? বোর্ড তো রেজুলেশনে আছে, বোর্ড রেজুলেশন এক জিনিস, মিনুটস আরেক জিনিস। এটা হচ্ছে জেনারেল মিটিং এর হচ্ছে মিনুটস, আর যদি বোর্ডের মিটিং হয় তাহলে ওটাকে বোর্ড রেজুলেশন বলে কি স্যার? এরকম বোর্ড রেজুলেশন স্পেশাল কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য যখন আপনার আইনত বা বিভিন্ন ইয়েতে ফরওয়ার্ড হয়, তখন এটা হচ্ছে রেজুলেশন।
আর যদি নরমালি আমি এমনিতেই বোর্ডের ডিসিশন গুলো যখন আপনার ম্যানেজমেন্টের অথবা ডে অপারেশনের জন্য যখন কাজে লাগানো হয় তখন তাকে বলা হচ্ছে বোর্ড মিনুটস। আচ্ছা, তার মানে বোর্ডেরও মিনুটস হতে পারে, যদি এজিএম বা ইজিএম এও হয় তারপরেও বোর্ডেরও মিনুটস হতে পারে। বোর্ডের গুলাকে বোর্ড রেজুলেশন বলা হয়, নরমালি বোর্ডকে বোর্ড রেজুলেশনই বলা হয়, ঠিক আছে। আর অন্যান্য মিটিং গুলা যেহেতু বলা হয় সেগুলোকে আসলে মিনুটস। জেনারেল মিটিং গুলোকে, যে বিজনেস পারপাসে যে মিটিং গুলো হয় ওগুলোকে মিটিং মিনুটস। জি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি কালকে আপনাদের জন্য হয়তো এগুলা কতটুকু আগাইতে পারি। আসলে আমার ক্লাস তো বেশি নাই, তার 4টা ক্লাস 3টা ক্লাস আছে, এখন কতটুকু শেষ করতে পারি। সবাই ভালো থাকবেন এবং আপনারা পরীক্ষা দিয়ে কাছাকাছি এসেছে, আপনারা পড়াশোনা করেন। কোনো সালাম দিয়েছেন স্যারকে? ওকে, বাবা ভেঙে যাবে।